নাচ সন্দেহান গলায় বলল, ইচ্ছে করে ভেজার মানুষ তো আপনি না, ঘটনা কি? শুধু যেটাই করবে নাকি ঢুকতেও দেবে? নাচ দরজা ছেড়ে সরে দাঁড়াতেই সাইম ভেতরে প্রবেশ করলো। নাচের চোখে মুখে এখনো প্রশ্নরা উকি দিচ্ছে, তবে উকি দেওয়া সেই প্রশ্নগুলোকে আপাতত চাপা দিয়ে নাচ সাইমের পিছু পিছু ঘরের ভেতরে চলে এলো। ছেলেটাকে এক প্রকার জোর করিয়ে বসিয়ে দিল ডাইনিং এর চেয়ারে। এক দৌড়ে ঘর থেকে শুকনো টাওয়াল এনে সাইমের সামনে দাঁড়িয়ে অতি যত্নে মুছে দিচ্ছে তার মাথা। মাথা মুছতে মুছতেই নাচ উদ্বিগ্ন গলায় বলল, ইস, কি অবস্থা করেছেন নিজের! সাইম তার প্রতি উত্তরে কিছুই বলল না। ক্লান্ত ভঙ্গিতে নিজের কপাল গিয়ে ঠেকলো নাচের পেটে। ছেলেটার ভিজে চুলার শার্টের প্রভাবেই নিমিষেই ভিজে গেল নাচের জামা, তবুও কোনো প্রতিবাদ করতে পারল না। আচমকা প্রিয় মানুষটার এমন আদুরে কাণ্ডে হিমবাহের ন্যায় জমে দাঁড়িয়ে রইল। সাইম কোমল গলায় বলল, কেন ভিজেছে জানো? কেন? এই মুহূর্তটার জন্য। তুমি ব্যস্ত হয়ে আমার চুলগুলো মুছে দেবে, আর আমি সেই সুযোগে আদর করাবো। নাচ কম্পিত স্বরে বলল। কিছুই বলার ক্ষমতা অবশিষ্ট রইল না নাচের মাঝে। নীরবে নিভৃতে মাথা মুছিয়ে যাচ্ছে মেয়েটা। জীবনে যতই ঝড়ো ঠান্ডা বিপত্তি আসুক, গাঢ় শ্বাস নিয়ে সবকিছু সহ্য করে যেতে হয়। জীবনে চলার পথে যে যতটা যন্ত্রণা সহ্য করতে পারে সামনে এগিয়ে যায় সে ততটাই সুখের সান্নিধ্য লাভ করে। মাঝে মধ্যে ওই যন্ত্রণাময় দিনগুলোর কথা মনে করে নিজের উপরেই গর্ব হয় নাচের। নাচ তখন ভেঙে পড়েনি, পরাজয় স্বীকার করেনি বাস্তবতার কাছে। নিজেকে শক্ত হাতে সামলেছে, এগিয়ে নিয়ে গেছে। তারই ফলস্বরূপ প্রকৃতি হয়তো তাকে উপহার দিয়েছে আজকের এই মুগ্ধতা, সুখময়তা। যন্ত্রণার দিনগুলোতেও তাই ধৈর্য ধরে রাখতে হয়। প্রকৃতি নিঃসন্দেহে প্রতিটি মানুষের জন্য ভালো কিছু লুকিয়ে রাখে ভবিষ্যতের আড়ালে। বাঙালিদের মতো আবেগপ্রবণ জাতি খুব সম্ভবত এই বিশ্বে আর দ্বিতীয়টি নেই। কনকনে শীতে গরম গরম পিঠা, নববর্ষে পান্তা ইলিশ, ঈদে সেমাই, সবকিছুর সঙ্গে এদের আবেগ জড়িত। বৃষ্টির সঙ্গে বাঙালির আবেগ জড়িত খাবারটি হলো খিচুড়ি। নাচ ব্যস্ত ভঙ্গিতে রান্নাঘরে খিচুড়ি রাঁধছে। এই জিনিস এর আগেও বেশ কয়েকবার সে রেঁধেছে, সেজন্যে আজ আর খুব একটা অসুবিধা হচ্ছে না। হুট করে সাইম এলো রান্নাঘরে, পেছন থেকে নাচকে জড়িয়ে ধরে কৃত্রিম অভিমান নিয়ে বলল, আমার বউটা তো আনরোমান্টিক কেন? ছেলেটার এমন আকস্মিক কাণ্ডে হকচকিয়ে গেলেও নাচ নিজেকে সামনে নিয়ে বলল, মানে? মানে এই রোমান্টিক ওয়েদারে কোথায় আমার বউটা আমার সঙ্গে রোমান্স করবে? তা না করে রান্না করে খুন্তি নাচছে। হাউ বোরিং। নাচ লজ্জায় মিয়ে গিয়ে বলল, দিন দিন এত অসভ্য হয়ে যাচ্ছেন আপনি। এই অসভ্যতার কি করলাম? আমার বিয়ে করা বউয়ের সঙ্গে একটু রোমান্স করতে চেয়েছে, এটা কি খুব দোষের? হ্যাঁ, অনেক দোষের। এখন গিয়ে রেস্ট নিন, আমি রান্নাটা শেষ করি। কয়েকটা মুহূর্ত চুপ করে রইল সাইম। আসলেই তো, সেই তখন থেকে মাথাটা ঝিমঝিম করে। ছেলেটা চিরকালই চাপা স্বভাবের। ভেতরে ভেতরে প্রবল ঝড় বয়ে গেলেও সামনে থাকা মানুষটাকে তা বুঝতে দেবে না। অথচ নাচ ঠিকই বুঝে ফেললো কি করে। নাচ আবারও বলল, আপনি ঘরে গিয়ে রেস্ট নিন, আমি আদা চা করে আনছি। মানুষ ভালোবাসলে হয়তো মনের সকল অব্যক্ত কথাগুলোও বুঝে ফেলতে পারে। সেই তখন থেকেই আদা চা খেতে ইচ্ছা করছিল সাইমের। মেয়েটা বুঝে ফেললো কি করে? খাবার টেবিলে বসে সাইম শান্ত গলায় বলল, নাচ, আমাদের ফ্ল্যাট কিন্তু প্রায় রেডি, 2 মাস পরে আমরা উঠছি। নাচ হকচকিয়ে গিয়ে বলল, সে কি এখনই? কিন্তু সংসার তো তোমারই থাকবে না, আজ বাড়িটা শুধু পাল্টে যাবে। এ বাড়ি ছেড়ে যাওয়ার কথা শুনতেই বুকটা কেমন যেন হু করে উঠল। বিয়ের পর সাইমের সঙ্গে ঠিক এখানেই এসে উঠেছিল নাচ। তার শোক, দুঃখ, আনন্দ, যন্ত্রণা, সুখ্যাতি, শুকনো সকল অনুভূতিগুলো সাক্ষী হয়ে আছে এ বাড়ির দেয়ালগুলো। নাচের শুকনো মুখটা দেখে সাইম বলল, তুমি ব্যাপারটা পজিটিভলি দেখো নাচ। মেয়েদের তো সারা জীবনের শখ থাকে বিয়ের পর নিজ হাতে সংসার সাজাবে। তুমি তো সেই সুযোগ পাওনি। বিয়ের পরে তোমাকে নিয়ে এলাম আমার আগে থেকে সাজানো বাসাটায়, কিন্তু এবার তো সুযোগটা পাচ্ছ, নিজের মনের মতো করে ঘর সাজাবে। সঙ্গে সঙ্গে নাচের ঠোঁট জুড়ে প্রশস্ত এক হাসি ফুটে উঠল। এই ছেলেটা আসলে এই জাদু জানে। জাদুর মতো করে মুহূর্তেই ভালো করে তুলতে পারে নাচের মনটা। নাচ উৎফুল্ল গলায় বলল, তাই তো। শুনুন, ওই বাসায় কিন্তু টিভি বসার ঘরে থাকবে না, বেডরুমে থাকবে। আমি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো, তারপর আপনি টিভি বন্ধ করে দিবেন। আর ফ্রিজটা কিন্তু ডাইনিংয়ে থাকবে না, রান্নাঘরে থাকবে।
রান্নার সময় বারবার ডাইনিংয়ে ফ্রিজের কাছে আসতে যা বিরক্ত লাগে। সায়েম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে নাজের দিকে। তার চোখ দুটো চকচক করে উঠেছে। একরা স্বপ্ন মুহূর্তেই এসে জমেছে ওই চোখ দুটোতে। নাজ যখন কোমরে ওড়না বেঁধে রান্না করে, ঘর গোছায়, সংসারের বড় কোনো সিদ্ধান্ত এক হাতে নেয়, তখন মনে হয় মেয়েটা যেন এক লাফে অনেক বড় হয়ে গেছে। আমার পর মুহূর্তেই তার বাচ্চামি কাণ্ডগুলো মনে করিয়ে দেয় মেয়েটা কখনোই বড় হবে না। নাজের অসংখ্য বদ অভ্যাসের মধ্যে একটি হলো রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া। এতে অবশ্য বিচারের কোনো দোষ নেই। ঘুম ভেঙে গেলে তারই বা কি করার থাকে। প্রায় প্রতি রাতেই ঘুম ভেঙে কয়েক মুহূর্ত ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, পর মুহূর্তেই আবার তলিয়ে যায় ঘুমের রাজ্যে। আজও তার ব্যতিক্রম হলো না। কেবলই নাজের ঘুম ভেঙেছে। ঘুম জড়ানো চোখে চারিদিকে তাকাতেই হঠাৎ খেয়াল হলো পাশে সায়েম নেই। বিছানায় হাতড়ে আরো ভালো করে নিশ্চিত হলো নাজ, ব্যাপার কি? ছেলেটাকেও কি তার মতো ঘুম ভেঙে যাওয়ার রোগে ধরলো? নাজ সাবধানে উঠে বসলো। বসার ঘরের বাতি জ্বলছে, সেদিকেই পা বাড়ালো মেয়েটা। বসার ঘরের মৃদু আলোয় সোফার উপরে চোখ দুটো বুঝে বসে রয়েছে সায়েম। ডান হাতের দুটো কপালে চেপে ধরে রেখেছে। নাজ আটকে উঠে বলল, আপনি এখানে? হঠাৎ নাজের উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকালো সায়েম। তার চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে, তবুও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, ঘুমাচ্ছিল না নাজ, তুমি আমার উঠতে গেলে কেন? প্রশ্নটাকে রীতিমতো উপেক্ষা করে নাজ বলল, ঠিক আছেন আপনি? হ্যাঁ ঠিক। সায়েম কথাটি শেষ করবার আগেই নাজ তার কপালে হাত ছুঁয়ে বলল, কি সর্বনাশ, এত জ্বর আসলো কখন? কোথায়? জ্বর আসেনি তো। কেন মিথ্যা বলছেন? আপনি স্পষ্ট দেখতে পাচ্ছি জ্বরে গা পুড়ে যাচ্ছে। সায়েম প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার জন্য বলল, তোমার হাতই ঠান্ডা নাজ, চলো শুয়ে পড়ি। আবারও মিথ্যা বলছেন। আমাকে ডেকে একবার বললে কি হতো? সায়েম চুপ করে রইল। নাজ বলল, মাথা ব্যথা করছে আপনার? কিছুটা, ঠিক হয়ে যাবে। চলুন আমার সঙ্গে। সায়েম কথা না বাড়িয়ে বাধ্য ছেলের মতো নাজের সঙ্গে ঘরে ফিরে এলো। বিছানার পাশে এই ছোট সাইড টেবিলের ড্রয়ারে সবসময় একটা ওষুধের বাক্স থাকে। নাজ সেটা বের করে প্যারাসিটামল খুঁজতে ব্যস্ত হয়ে গেল। সায়েম অবাক চোখে দেখছে তার কর্মকাণ্ড। মেয়েটার চোখে তার জন্য দুশ্চিন্তা আর উদ্বেগের ছড়াছড়ি। নাজ দুইটি প্যারাসিটামল আর পানির গ্লাস সায়েমের দিকে এগিয়ে দিল। নাজ, ডক্টর ইনস্ট্রাকশন ছাড়া নিজের থেকে এতগুলো ওষুধ খাওয়া ঠিক নয়। নাজ ভ্রুকুচকে ক্ষুদ্র গলায় বলল, চুপ, একটাও কথা বলবেন না আপনি আমার সঙ্গে। কি মনে করেছেন সবকিছু চেপে রাখবেন অথচ কেউ কিছু বুঝতে পারবে না? এমন কেন আপনি? সায়েম কিছুই বলল না। মনে মনে বউয়ের শাসন উপভোগ করে আবারও বাধ্য ছেলের মতো ওষুধ দুটো গিলে ফেলল। নাজ ধমকে সুরে বলল, কে বলেছিল ওভাবে বৃষ্টিতে ভিজতে? উফ, আপনাকে নিয়ে আর পারি না। সায়েম শান্ত ভঙ্গিতে নাজের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কাম ডাউন নাজ, কোথাও টেক কেয়ার করবে, ওটা আমাকে বলছো। নাজ কি বলবে বুঝতে পারল না। নিঃশব্দে মনের অজান্তেই তার হাতটা চলে গেল সায়েমের কপালে। অতি যত্নে প্রিয় মানুষটার মাথায় ম্যাসাজ করে দিচ্ছে নাজ। তার এতটুকু স্পর্শেই যেন সকল যন্ত্রণা দূর হয়ে প্রশান্তির হাওয়া বয়ে গেল শরীর জুড়ে। সায়েম চোখ দুটো বুঝে সেই প্রশান্তিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। প্রায় অনেকটা সময় পর সায়েম টের পেল মেয়েটা টেনে টেনে শ্বাস নিচ্ছে। চোখ মেলে তাকাতেই দেখতে পেল নাজের চোখ ভর্তি জল। সায়েম ব্যস্ত ভঙ্গিতে উঠে বসে বলল, এই নাজ, কাঁদছো কেন? নাজ চুপ করে রইল। যদিও চোখের জল আড়াল করার কোনো প্রচেষ্টা তার মধ্যে দেখা গেল না। সায়েম তাকে বুকের মাঝে জড়িয়ে কোমল স্বরে বলল, এতটুকু জ্বর তো মানুষের প্রায়ই হয়, তাই বলে এভাবে কাঁদতে হয়? নাজ কাঁদো কাঁদো গলায় বলল, আপনি অনেক খারাপ। সব সময় নিজেকে আড়াল করে রাখতে হবে কেন? কোথায় আড়াল করে রাখলাম? নয়তো কি নিজের সমস্যার কথাগুলো মুখ ফুটে কাউকে বলবেন না, কাউকে আপন মনে করবেন না কেন? আমাকে ডেকে একবার বললে কি হতো? আমাকে আজও আপন ভাবতে পারলেন না আপনি। তোমার তাই মনে হয়? অবশ্যই আপন মনে করলে একটাবার আমাকে ডেকে তুলতে বলতেন। আমার মাথা ব্যথা করছে, মাথা টিপে দাও, তা বলবেন কেন? সব কিছুতেই আপনার ফর্মালিটি। তুমি ভুল বুঝছো নাজ, আমি তো একটু পরে নিজে ওষুধ খেয়ে নিতাম। শুতে শুতে তোমার কষ্ট হতো, তাই ডাকিনি। কষ্ট হতো মানে? আমার যদি মাঝরাতে এভাবে জ্বর আসতো আমি তো আপনাকে টেনে তুলতাম। আসল কথা হলো আপনি আমাকে বাইরের কেউ মনে করেন। অন্তরের অন্তঃস্থলে যার বসবাস,
তাকে বাইরে কেউ মনে করবে কি করে? নাস চুপ করে রইল। ইচ্ছে করছে সাইমের সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিতে, তর্ক করে তাকে হারিয়ে দিতে। তবে তার এই কথাটার পর তর্ক এগিয়ে নিয়ে যাওয়ার যুক্তি খুঁজে পেল না নাস। চুপচাপ গুটিসুটি মেরে পড়ে রইল তার বুকে। সাইম বলল, আচ্ছা, এখন থেকে আর কোনো ফর্মালিটি করবো না। মাঝরাতে ঘুম থেকে ডেকে দূরে বলবো মাথা টেপে দিতে। কয়েকদিন পর পর যখন তোমার ক্লাস শুরু হয় তখন ক্লাসের মাঝখানে ফোন করে বলবো অফিসে গিয়ে কফি বানিয়ে দিতে। এবার তো একটু হাসো। জল ভর্তি চোখ নিয়ে ঠোঁটে প্রচ্ছন্ন হাসি ফুটিয়ে তুলল নাজ। ভাগ্যে সেই মানুষটা এসেছিল তার জীবনে, না হলে জীবনের সেরা এই অনুভূতিগুলোর স্বাদ কোনো কালেই পাওয়া হতো না। প্রতিদিন কাক ডাকা ভোরে অ্যালার্মের কর্কশ শব্দেই ঘুম ভাঙে। অ্যালার্মের শব্দ কানে আসতেই আর দেরি করে না সাইম, এক লাফেই উঠে বসে। তবে আজ ঘটল ব্যতিক্রম ঘটনা। মহা বিরক্তিকর সেই শব্দ ছাড়াই জেগে উঠল সাইম। আজ ঘুমটা বেশ ভালো হয়েছে, শরীরটা কেমন ফুরফুরে লাগছে। মাথার ব্যথাটা এখনো না থাকলেও জ্বর আছে সামান্য। এমন সামান্য জ্বরকে চিরকালই উপেক্ষা করে এসেছে সাইম। চোখ মেলে তাকাতেই আবছা দৃষ্টিতে সাইম দেখতে পেল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে ব্যস্ত নাস। তার পরনে সাইমেরই একটা সবুজ রঙের টি শার্ট। দৃশ্যটার এক ঝলক দেখতেই ঠোঁটের কোণে হাসির আভাস ফুটে উঠল। প্রিয় মানুষটার চোখ দুটো তার দিকে আটকে আছে বুঝতে পেরে নাচ মিষ্টি গলায় বলল, গুড মর্নিং। সাইম ঘুম জড়ানো কণ্ঠে বলল, গুড মর্নিং নাজ। তোমার কাছে এত সুন্দর লাগছে কেন? খানিকটা লজ্জা পেলেও নিজেকে সামলে নিয়ে নাচ দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, আমাকে সব সময় সুন্দর লাগে, আপনি আজ প্রথম খেয়াল করলেন? হঠাৎই সাইমের চোখ গিয়ে পড়ল দেয়াল ঘড়িটায়। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে উঠে বসলো। ও মাই গড, 10টা বেজে গেছে। নাচ যথেষ্ট স্বাভাবিক গলায় বলল, না, 10টা 6 বাজে। কি সাংঘাতিক, আমার অ্যালার্ম বাজলো না কেন? ওহ, ওটা আমিই বন্ধ করে দিয়েছিলাম। অ্যালার্ম বাজলে আপনার ঘুমটাই ভেঙে যেত। বন্ধ করে রেখেছিলে কেন? কতটা লেট হয়ে গেল আমার। যেখানে কোনো এমপ্লয়ি লেট করে আসলে আমি ধমক দিই, সেখানে নিজের এতটা লেট হয়ে গেল। নাচ নির্বিকার ভঙ্গিতে বলল, আজ আপনাকে অফিসে যেতে হবে না, আপনার ম্যানেজার আজকের দিনটা সামলে নেবেন। মানে? আমি আজ সকাল সকাল আপনার ফোন থেকে ম্যানেজারকে মেল করে জানিয়ে দিয়েছি যে আপনার বউয়ের হাত ভেঙে গেছে, তাই আজ আপনি অফিসে যেতে পারবেন না। সাইম বিছানায় হাতড়ে ফোনটা হাতে নিয়ে দেখল মেয়েটা সত্যি সত্যি ম্যানেজারকে মেল করেছে। ম্যানেজার মেল রিপ্লাই করে বলে দিয়েছে সাইমকে কোনো চিন্তা না করতে, আজকের দিনটা সে সামলে নিতে পারবে। সাইম হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল নাজের দিকে। মেয়েটা তো সাংঘাতিক। নাজ সাইমের কাছে এসে তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, আজ সারাদিন রেস্ট করবেন, এত কাজ করে কি হবে? সাইম কিছু বলল না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল নাজের দিকে। এভাবে তাকিয়ে আছেন কেন? ভাবছি সত্যি সত্যি তোমার হাতটা ভেঙে দেয়। নাস চোখ বড় বড় করে তাকিয়ে রইল সাইমের দিকে। এই মানুষকে বিশ্বাস নেই সত্যি সত্যি তার হাতটা ভেঙে ফেলতে পারে। সাইম বিছানা থেকে উঠে এক পা দু পা করে এগিয়ে আসছে নাজের দিকে। নাজও প্রায় একই ভঙ্গিতে পিছিয়ে যাচ্ছে। সাইমের চোখে মুখে দুষ্টুমি ছড়াছড়ি। নাজ বুঝতে পারছে তার সঙ্গে অনর্থ কিছু ঘটতে চলেছে। অবস্থা বেশ সুবিধার না দেখে নাজ ছুটে পালালো। ছুটতে ছুটতেই উঁচু গলায় বলল, সরি, আর এমন হবে না। সাইমও তার পিছু পিছু ছুটতে ছুটতে বলল, এবার আর আপনার সরিতে কোনো কাজ হচ্ছে না ম্যাডাম। আর কতই বা ছুটা যায়। একটা সময় নাচ আটকা পড়ে গেল প্রিয় মানুষটার আড়ষ্ট হাতের বাঁধনে। সাইম শক্ত করে নাচের কোমর জড়িয়ে রেখে নিজের খুব কাছাকাছি নিয়ে এসেছে তাকে, যেন এতটুকুও ছেড়ে দিলে মেয়েটা তলিয়ে যাবে। সাইম এক দৃষ্টিতে তাকিয়ে আছে নাচের দিকে। তার অস্বাভাবিক নিঃশ্বাসগুলো এক এক করে আশ্রে পড়ছে নাচের চোখে মুখে। নাচ কম্পিত স্বরে বলল, সারুন। নাচ মিনতির স্বরে বলল, প্লিজ আর কখনো এমন করব না, এবার মতো ছেড়ে দিন প্লিজ। তোমাকে ছেড়ে দিয়ে আমার লাভ কি? ধরে রেখেই বা লাভ কি হচ্ছে? সেটা তুমি বুঝতে পারলে তো হয়ে যেত। নাচ লজ্জায় লাল হয়ে বলল, আপনি ছাড়ুন তো আমাকে। সাইম অন্যরকম গলায় বলল, আগে তুমি ডাকো তারপর ছাড়বো। নাচ আতকে উঠে বলল, আমি পারবো না। তাহলে আমি ছাড়বো না। নাচ টের পেল মানুষটা একটু একটু করে অগ্রসর হচ্ছে তার দিকে। এই মুহূর্তে তুমি না ডাকলে সর্বনাশের আর বাকি থাকবে না। নাচ উপায়ন্তর না পেয়ে বলল, আচ্ছা তুমি, কিন্তু আমি ডেকেছি, এবার আপনি ছাড়ুন।
সায়েম নাচকে আরো একটু শক্ত করে জড়িয়ে বলল, এটা তুমি টাকা হলো? ঠিক করে রাখো, নাহলে আজ তোমার খবর আছে। নাচ চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল। তার হাত পা ক্রমেই অবসর হয়ে আসছে। মানুষটার মাঝে মাঝে এমন কাণ্ড করে, ইচ্ছে হয় মাটির 3 ফুট গভীরে ঢুকে পড়তে। অবশেষে উপায় অন্তর না পেয়ে নাচ অস্ফুট স্বরে বলল, ছাড়ো। নাচ ক্লাস 9-এ থাকতে স্যার একদিন ক্লাসে সকলকে বোর্ডের কাছে ডেকে অঙ্ক সমাধান করতে দিচ্ছিলেন। তিনি মুখে প্রশ্ন করেছেন আর সকলে একে একে বোর্ডে লিখে তার সমাধান করছে। নাচের ভাগ্যে পড়ল পরিমিতির একটা অঙ্ক। স্যার গম্ভীর গলায় প্রশ্নটি বললেন, একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে কয়টি পাথর লাগবে? নাচ মনোযোগ দিয়ে প্রশ্নটি শুনল, তারপর অতি স্বাভাবিক গলায় বলল, স্যার, আমি ওই বর্গাকার ক্ষেত্রটা পাথর দিয়ে বাঁধবই না। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ কি বলুন? স্যার কয়েক মুহূর্ত হতবাক হয়ে তাকিয়েছিলেন নাচের দিকে। কত বড় সাহস শিক্ষকের সঙ্গে ফাসলাম! সাধারণত শিক্ষার্থীরা অঙ্ক পারলে বোর্ডে সমাধান করছে, না পারলে স্যারের সাহায্য নিচ্ছে। তবে বরাবরই সকলের থেকে ব্যতিক্রম নাচ। মেয়েটা যে ক্লাসেই পড়ে পাগলামি হই হুল্লোড়ে মাতিয়ে রাখে। এমন পাগলাটে ছাত্রের কাছ থেকে শিক্ষক শিক্ষিকা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর তেমন একটা প্রত্যাশা থাকে না। নাচের প্রতি সকলের মনোভাবটা এমন ছিল, মেয়েটা কোনো মতে পাশ করে আসতে পারলেই হলো। তবে এখন আর সেই মনোভাবের কিছুই অবশিষ্ট নেই। এইচএসসিতে নিজেকে প্রমাণ করে দেখিয়েছে। কিছুদিন আগে আবারও প্রমাণ করে দেখালো তার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে, তাও আবার আইবিএতে। এমন অনেক মানুষ আছে যারা পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় না, পেলেও পছন্দের বিষয় নিয়ে লেখাপড়া করতে পারে না। কিন্তু নাচ পারছে। নিজেকে মাঝে মাঝে ভীষণ ভাগ্যবতী বলে মনে হয় তার। ক্যাম্পাসটা সত্যি অসাধারণ। নাচের কাছে এই জায়গাটা একটা রাজপ্রাসাদের থেকে কম কিছু মনে হয় না। কত শত মানুষের কত শত স্বপ্নের সাক্ষী হয়ে আছে এই ক্যাম্পাস, তার কোনোই হিসাব নেই। নাচের কাছে একটা বাড়তি ভালো লাগার কারণ হলো এই একই ক্যাম্পাস থেকে পাশ করেছিল সায়েম। ভর্তি পরীক্ষায় টিকে যাওয়ার পর সায়েম তাকে এখানে নিয়ে এসেছিল ক্যাম্পাসটা ঘুরে দেখানোর জন্য। অনেকটা সময় পার হয়ে গেছে, ইতিমধ্যে ক্যাম্পাসে বেশ ভালোই পরিচিতি পেয়ে গেছে নাচ। ভালো ছাত্রী বলে সকলে একটু বেশিই খাতির করে। তবে যাই হয়ে যাক, নাচের পাগলাটে স্বভাবটা এখনো রয়ে গেছে। সুযোগ পেলে শিক্ষকদের সঙ্গে ফাজলামি করতে একটুও ভুল করে না। ছোটবেলা থেকে সকলের মুখে শুনে এসেছে ইউনিভার্সিটি জীবনে নাকি স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়, পড়ালেখায় তেমন একটা চাপ নেই। আসলেই তাই। এই সময়টা বেলা ফুরিয়ে যাওয়ার পরেও বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার, ডানা মেলে উঠতে শেখার, বড় বড় দায়িত্ব নিতে শেখার। নাচ যেখানেই যায় 2-একটা ভালো বান্ধবী তার ঠিকই জুটে যায়। ইউনিভার্সিটি জীবনে তার 2 ভালো বান্ধবীর নাম হলো তুবা আর নরিন। মাঝে মধ্যে অবশ্য মনে হয় তুষিও এখানে থাকলে ভালো হতো। চাইলেই ওর সঙ্গে ক্যাম্পাস জুড়ে বিচ্ছুগিরি করে বেড়ানো যেত। বিচ্ছুগিরির ব্যাপারটা একা একা করলে ঠিক জমে না। তুষি পড়ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। আগেকার মতো রোজ রোজ মেয়েটার সঙ্গে দেখা না হলেও ফোনে প্রায় আড্ডা জমে ওঠে। এই মুহূর্তে নাচ দাঁড়িয়ে আছে এক ফটোকপির দোকানের সামনে, তার হাতে একটা কোকের ক্যান। তুবা আর নরিন দোকানের ভেতরে তার নোটগুলোর ফটোকপি করছে। টপারের নোট বলে কথা। নাচ ভেবে পায় না তার নোটে এমন কি আছে যে সকলকে ফটোকপি করে নিয়ে যেতে হবে। নাচ বিরক্ত গলায় বলল, তোদের হলো? নরিন দোকানের ভেতর থেকে উঁচু গলায় বলল, 5 মিনিট দোস্ত। তাড়াতাড়ি কর, আমি টিউশনিতে যাব। ফার্স্ট ইয়ারে ওঠার পর থেকেই সকলে একটু একটু করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শিখে। হতে পারে তা টিউশনি করে কিংবা পার্ট টাইম চাকরি করে। বিবাহিত বলে নাচ ঘরে হাত গুটিয়ে বসে থাকবে নাকি? ক্লাস শুরুর পরপরই ঠিক করলো টিউশনি করবে। ভেবেছিল সায়েম হয়তো বারণ করবে, বলবে কি দরকার বাইরে অযথা সময় নষ্ট করে, তাড়াতাড়ি বাড়ি ফিরে পড়তে বসবে। কিন্তু সায়েম সেসব কিছুই বলেনি, উল্টো নাচকে উৎসাহ দিয়েছে। তার মতে একটা মেয়ে জন্মের পর বাবার উপর আর বিয়ের পর স্বামীর উপর নির্ভরশীল থাকবে, এমন ধারণা আজকাল আর চলে না। টিউশনি করে নাচ বেশ ভালোই কামাচ্ছে, তবে নিজের জন্য খুব একটা খরচ তার কোনো কালেই করা হয়ে ওঠেনি। ছোটখাটো আবদারগুলো পূরণের জন্য তার ভালোবাসার মানুষটা তো রয়েছেই। তাই টিউশনি করে নাচ যে টাকা পায় পুরোটাই মাকে পাঠিয়ে দেয়। নাচের 2 ছাত্রছাত্রী, অয়ন এবং সুপ্তি, ভাই বোন। অয়ন ক্লাস 6-এ পড়ে আর সুপ্তি 9-এ।
অয়ন ছেলেটা পড়াশোনায় ভালো, তবে হাব ভাব রোবটের মতো। মনে হয় যেন পেছন থেকে কেউ একজন বোতাম টিপে তাকে চালনা করছে। বোতাম টিপে হাসতে বললে হাসছে, কথা বলতে বললে বলছে। তবে শক্তি মেয়েটা তার ঠিক বিপরীত। মেয়েটার মধ্যে নাচ নিজেকে খুঁজে পায়। প্রাণ, চাঞ্চল্যতা, সর্বক্ষণ ঠোঁটে লেগে থাকা প্রচ্ছন্ন হাসি, আর একটু পরপর ফাজলামি, সব কিছুতেই নাচের সঙ্গে তার বেশ মিল আছে। পড়ার ফাঁকে ফাঁকে সুপ্তির সঙ্গে নানান বিষয়ে গল্প করা যায়। দুজনেই একই বাড়িতে থাকলেও একসঙ্গে পড়তে চায় না। কথায় কথায় দুই ভাই বোনের মধ্যে ঝগড়া বাঁধে। পড়তে বসলে ম্যামকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি বেঁধে যায়। নাচ অয়নকে কিছু বোঝাতে গেলে সুপ্তি ডাকাডাকি করে অস্থির হয়ে যায়, আর সুপ্তিকে কিছু বোঝাতে গেলে অয়ন গাল ফুলিয়ে থাকে। তাই তাদের মা নিয়ম করে দিয়েছেন, সপ্তাহে রবিবার আর মঙ্গলবার নাচ কেবল সুপ্তিকে পড়াবে এবং সোমবার আর বুধবার অয়নকে। আজ মঙ্গলবার, সুপ্তিকে পড়ানোর পালা। একই পরিবারের দুজনকে পড়ানোর একটা সুবিধা হলো, খুব অল্প সময়েই নাচ তাদের পরিবারের একজন হয়ে উঠেছে। তাদের মা আনোয়ারা খাতুন নাচকে ভীষণ পছন্দ করেন। আজ সুপ্তিকে পড়াতে শুরু করার কিছুক্ষণ পর আনোয়ারা বেগম পড়ার ঘরে এসে বললেন, নাজ, আমি একটু বাইরে যাচ্ছি মা, তোমার পড়ানো শেষ হতে হতে চলে আসবো। ভিতরে অয়ন ঘুমাচ্ছে, বিচ্ছু দুটোকে দেখে রাখো। নাচ হাসি মুখে বলল, ঠিক আছে খালা, আপনি কোনো চিন্তা করবেন না। তুমি আছো দেখি তো ভরসা, অন্য কেউ হলে তো বাচ্চাদেরকে রেখে। শিক্ষক হিসেবে নাচ বেশ দায়িত্বশীল। পড়াতে আসার আগের দিন যে বিষয়ে পড়াবে তার নোট লিখে নিয়ে আসে। নিজের হাতের লেখার খুব একটা ভক্ত না হওয়ায় সাইমের ল্যাপটপে টাইপ করে আবার প্রিন্টও করিয়ে আনে। নাচ হ্যান্ডব্যাগ থেকে একটা নোট বের করে বলল, সুপ্তি, এই নাও, আমি মাইক্রো স্ক্যানিং আর মাইক্রো স্ক্যানিং এর মধ্যে পার্থক্য লিখে এনেছি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বইয়ে কোথাও পার্থক্য দেওয়া নাই। সুপ্তি নোটের দিকে চোখ বোলাতে বোলাতে বলল, এটা মুখস্থ করতে হবে তাই তো? নাচ কড়া গলায় বলল, না, একদমই না। তোমাকে আগেই বলেছি এসব মুখস্থ টুকস্থ আমি পছন্দ করি না। বারবার পড়বে, তাহলেই দেখবে পরীক্ষার হলে চোখের সামনে ভাসছে। এখন নতুন চ্যাপ্টার বের করো। সুপ্তি বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, ম্যাম, হুম, আপনি কখনো প্রেম করেছেন? এইটুকু মেয়ের মুখে প্রেমের কথা শুনতেই নাজের চোখ দুটো বড় বড় হয়ে উঠল। তবুও মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলল, না। কেন? প্রেম কি বুঝে ওঠার আগেই আমার মা আমাকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। সুপ্তি করুণার স্বরে বলল, আরে, আপনার কখনো প্রেম করতে ইচ্ছেও করেনি? না। আমার তো ইচ্ছে হয়। জানেন, আমার সব বান্ধবীদের বয়ফ্রেন্ড আছে, ওরা প্রতিদিন ক্লাস শেষে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়। মানুষের তো অনেক ইচ্ছাই থাকে, তবে আমার মতে সব ইচ্ছা পূরণ হওয়ার ঠিক নয়। মানে? নাচ কঠিন গলায় বলল। মানে প্রেমের ইচ্ছা মাথা থেকে ঝেড়ে ফেলো। সুপ্তি অসহায় গলায় বলল, কেন? সব কিছুর একটা বয়স আছে সুক্তি। তোমার এই বয়সটা হলো নিজেকে জানার, নিজের চারপাশে সব কিছুকে জানার। প্রেম করার বয়স তো পরেই আছে। আপনি এখনো ব্যাকডেটেই রয়ে গেলেন ম্যাম। আজকাল যেখানে বাচ্চা কাচ্চারা 10 বছর বয়সে ম্যাচুরিটি হয়ে যাচ্ছে, সেখানে আমার বয়সে প্রেম করাটা তো নর্মাল। আচ্ছা, মনে করো তুমি একজনকে ভীষণ পছন্দ করো, সেই মানুষটাও তোমাকে পছন্দ করে, কিন্তু একটা সময় পর তার সেই ভালো লাগাটা আর থাকলো না। সে এখন আর তোমাকে পছন্দ করে না, অন্য কাউকে করে। তখন তুমি কষ্ট পাবে না? সুপ্তি কি যেন ভেবে হ্যাঁ সূচক মাথা নাড়ল। নাচ বলল, কি দরকার শুধু শুধু কষ্ট পেয়ে? প্রেম জিনিসটা এমনিতেও আজ জীবন থাকে না, তার থেকে বরং লেখাপড়ায় মন দাও। সত্যি আক্ষেপে সুরে বলল, তাই বলে জীবনে একটাও প্রেমের অভিজ্ঞতা থাকবে না? প্রেমের অভিজ্ঞতা থাকার মধ্যে গর্বের কিছু নেই। নাচ লক্ষ্য করলো মেয়েটা কেমন উদাস ভঙ্গিতে বইয়ের দিকে তাকিয়ে রয়েছে। তার কথাগুলোতে সম্ভবত চূড়ান্ত আশাহত হয়েছে। নাচ তাকে সহজ করতে বলল, মন খারাপ করো না সুপ্তি, তুমি বরং এক কাজ করো, প্রেম টেম না খুঁজে একজন ভালোবাসার মানুষ খুঁজো। সুপ্তি ভ্রুযুগল সামান্য কুচকে বলল, কি যে বলেন আপনি ম্যাম, প্রেম আর ভালোবাসা তো একই জিনিস। মোটেই না। প্রেম হলো ক্ষণিকের আকর্ষণ, আজ আছে কাল নেই টাইপ। কিন্তু ভালোবাসা মনের তীব্র এক অনুভূতি। এই অনুভূতি মনে একবার এলে আর কখনো চলে যায় না বলে মনে হয় না। আপনি কাউকে ভালোবাসেন? নাচ হ্যাঁ সূচক মাথা নাড়ল। কাকে? নাচ হেসে বলল,
এত পাকা পাকা কথা বুঝতে পারো, অথচ এতটুকু বুঝতে পারো না মা যার সঙ্গে আমাকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে তাকে। পড়ানো শেষে নাচ সোজা চলে গেল সাইমের অফিসে। শুক্তিদের বাড়ি থেকে অফিসটা বেশ কাছেই। দিন শেষে ঠিক এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে সে। দিনের সকল ক্লান্তির অবসান ঘটে মানুষটার মুখের দিকে তাকাতেই। পড়ানো শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। এই ঘুটঘুটে অন্ধকারে নাচের একা একা বাড়ি ফেরায় সাইমের করা নিষেধ আছে। তাই পড়ানো শেষে নাচ তার অফিসে গিয়ে অপেক্ষা করে। সাইমের কাজ শেষে দুজনে একসঙ্গে বাড়ি ফেরে। 7 তলা বিল্ডিং এর এই অফিসটা জাঁকজমকতায় পরিপূর্ণ। প্রতিটা কোণে কোণে দামি চিত্রকর্ম আর শোপিসের ছড়াছড়ি। দরজাগুলোতে আবার সুনিপুণ কারুকাজ। ওটা অফিস জুড়ে সেন্ট্রাল এসি, তাই এলেই মেজাজটা ফুরফুরে হয়ে যায়। সাইমের কেবিনের সামনে ব্যস্ত ভঙ্গিতে পায়চারি করতে দেখা যাচ্ছে তার সেক্রেটারি রিয়াজুল সাহেবের। এই লোকটার নিজের কেবিন থাকলেও বেশিরভাগ সময় সাইমের কেবিনের সামনেই কেন ঘোরাঘুরি করে কে জানে। একদিন জিজ্ঞেস করে দেখতে হবে। নাচকে দেখতে পেয়ে রিয়াজুল সাহেব আন্তরিক ভঙ্গিতে বললেন, ভাবি ভালো আছেন? জি, আপনি ভালো আছেন রিয়াজ ভাই? এই তো চলছে। উনি ব্যস্ত? না, ভেতরে চলে যান ভাবি। সাইমের সঙ্গে অফিসে কেউ দেখা করতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট, পারমিশন, কত শত ধাপ যে পার করতে হয়। কিন্তু সেসব নিয়মের কিছুই নাজের বেলায় খাটে না। তার কেবিনে ঢুকতে সামান্য অনুমতিরও প্রয়োজন হয় না নাজের। ছেলেটার সবকিছুর উপরেই যে তার 18 আনা অধিকার আছে। কেবিনের ভেতরে ঢুকতেই নাজ দেখতে পেল সাইম এক দৃষ্টিতে কম্পিউটারের দিকে তাকিয়ে কি যেন টাইপ করছে। আশেপাশের কোনো কিছুর দিকেই খেয়াল নেই। নিমিষেই প্রশান্তের মৃদু হাওয়া বয়ে গেল নাজের গা জুড়ে। কারো উপস্থিতি টের পেয়ে সাইম চোখ তুলে তাকাতেই তার ঠোঁট জুড়ে ফুটে উঠল সেই জাদুকরী হাসি। নাজের বুকটা ধপ করে উঠল। একটা ছেলে মানুষকে হাসলে এত সুন্দর লাগবে কেন? হাজার যন্ত্রণা বিনা বাক্য ব্যয়ে সহ্য করা যায় কেবলমাত্র এই হাসিটা দেখার জন্যে। নাজ প্রশান্ত গলায় বলল, আপনাকে বিরক্ত করতে চলে এলাম। সাইম ঠোঁট জুড়ে সেই হাসিটা বজায় রেখেই বলল, ভালো করেছ, অনেকক্ষণ ধরে বিরক্ত হতে ইচ্ছে করছিল। সাইম উঠে এসে শক্ত করে জড়িয়ে ধরল নাজকে। এর আগেও তো কতবার মানুষটার বাহু ডোরে আটকা পড়েছে নাজ, তবে প্রতিবারই যেন প্রথমবারের মতো শিহরণ খেলে যায় সমস্ত শরীর জুড়ে। মনে জাগে এক অদ্ভুত স্নিগ্ধতা মাখা অনুভূতি। হঠাৎ নাজের চোখ পড়ল সাইমের ডেস্কের উপরে। এক গাদা ফাইলপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। সাইম এমনিতেই খুবই গোছানো একটা ছেলেটা। বাসায় তার একটা জিনিসও কখনো এদিক ওদিক হয় না, তবে কাজের সময় সেই গোছালো স্বভাবটা বজায় রাখা সম্ভব হয় না। নাজ সাইমকে ছেড়ে ফাইলগুলো গোছাতে গোছাতে বলল, ইস, কি অবস্থা করে রেখেছেন ডেস্কের! এইভাবে কাজ করা যায়? সাইম কিছুই বলল না। তার মুগ্ধ দৃষ্টি আটকে রইল নাজের ব্যস্ততার দিকে। এই অফিসের গ্রিল স্যান্ডউইচ আর কোল্ড কফির তুলনা হয় না। প্রতিদিন এসে নাজ এই একটা জিনিসই খায়। নিজের প্রিয় মানুষটার পছন্দগুলো বেশ ভালো করেই জানে সাইম। নাজ শান্ত ভঙ্গিতে বসতে বসতে বলল, তোমার আজ দেরি হবে না? এই শুরু হলো নাচের আপনি তুমি জগা খিচুড়ি। সাইমকে পুরো দোস্তর তুমি ডাকা এখন তার পক্ষে সম্ভব নয়, তাই মাঝে মাঝে আপনি আর মাঝে মাঝে তুমি। ব্যাপারটা যে সে ইচ্ছাকৃতভাবে করে তা নয়, এক একবার মুখ থেকে এক এক ডাক বেরিয়ে আসে। ব্যাপারটার সঙ্গে সাইম অবশ্য অভ্যস্তই হয়ে গেছে। সাইম আবারও কম্পিউটারের দিকে তাকিয়ে বলল, একটু তো দেরি হবে। এই উইকে তোর অফিস যাওয়া হচ্ছে না, তোর কোনো প্রবলেম হবে না তো? না, আমার আবার কি প্রবলেম? সেই তখন থেকে এক মনে কাজ করেই যাচ্ছে সাইম। তার ডেস্কের কিছু দূরেই নীল রঙের বিশাল এক সোফা। সেখানে পা দুটো ভাঁজ করে বসে আছে নাজ। এক দৃষ্টিতে দেখছে মানুষটার কার্যক্রম। হঠাৎই নাজের চোখ পড়ল দেয়ালে ঝুলতে থাকা একটা পোর্ট্রেটের উপর। এক শিল্পীর সুনিপুণ পেন্সিলে আঁকা নাজের হাস্যোজ্জ্বল এক ছবি। কে বলবে এই গম্ভীর রাগী ছেলেটার মধ্যে এত ভালোবাসা লুকিয়ে আছে? না হলে কেউ এভাবে বউয়ের ছবি নিজের অফিসের কেবিনে রেখে দেয়? বাড়ি ফিরে আস্তে আস্তে আজ কিছুটা দেরি হয়ে গেল। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই একরাশ বিরক্তি ছড়িয়ে গেল নাজের মাঝে। পুরো ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে একরাশ কার্টুন। তার সাজানো গোছানো সংসারটা কয়েকদিন ধরেই এলোমেলো হয়ে আছে। বুক শেলফের বই, শোকেসের প্লেট, বসার ঘরের শোপিস সবকিছুই বন্দি হয়ে আছে নানান সাইজের কার্টুনে। যে জিনিসগুলো কার্টুনে রাখা যায় না সেগুলোকে মুড়িয়ে রাখা হয়েছে বিশাল বিশাল পলিথিনে। কাল তারা উঠবে নিজেদের ফ্ল্যাটে। এই জন্য বেশ কয়েক সপ্তাহ ধরেই গোছগাছ চলছে।
নতুন নতুন কতগুলো ফার্নিচার কিনে সরাসরি ওই বাড়িতেই পাঠিয়ে দেওয়া হয়েছে। নাজ নিচে দাঁড়িয়ে থেকে সেগুলোর অবস্থান ঠিক করেছে। এই বাড়ির বাকি জিনিসগুলো কাল সকালে নিয়ে যাওয়া হবে। হাত মুখ ধুয়ে নাজ ভিডিও কল করলো শাশুড়িকে। হাসনা বেগমের সঙ্গে তার সম্পর্কটা সাধারণ শাশুড়ি বৌমার থেকে একেবারেই আলাদা। হাসনা বেগম নাজকে নিজের মেয়ের থেকেও হয়তো একটু বেশিই মনে করেন। ধমক দেন, শাসন করেন, আবার ভালোবাসেন। শাশুড়ি জাতির মানুষদের প্রধান সমস্যা হলো পুত্রবধূ ছেলেকে একটু অতিরিক্ত যত্ন করলেও তার কাজ জ্বলে ওঠে। তবে এক্ষেত্রে হাসনা বেগম ব্যতিক্রম। তিনি সব সময়ই নাজকে বলেন সাইমের অতিরিক্ত খেয়াল রাখতে। নাজ ভিডিও কলে তাকে ঘরের অবস্থা দেখাতে দেখাতে বলছে, দেখুন আপনার ছেলের কাণ্ড, চামচ টামচ আবার কার্টুনে নিয়ে যেতে হয় নাকি? এক গাদা কার্টুন এনে এসব আমাকে দিয়ে গুছিয়েছেন। হাসনা বেগম বিজ্ঞ গলায় বললেন, কার্টুন ছাড়া আর কিসে নেবে বৌমা? সায়েম তো ঠিকই করেছে, এই ব্যস্ততার মধ্যে ছেলেটার কথা শুনবে। ব্যস্ততা ছাড়াও সব সময় বড়দের কথা শুনতে হয়। আমি তো শুনি। আমি তো বলিনি যে শোনো না। সায়েম কোথায়? ওকে দাও তো। সায়াম একরাশ কার্টুনের মাঝে বসে টিভিতে চ্যানেল ঘোরাচ্ছে। বাড়ির প্রায় সবকিছু খুলে রাখা হলেও টিভিটা এখনো দেয়ালের সঙ্গে আটকে আছে। নাজ তার পাশে বসে ফোনটা ধরিয়ে দিল সায়ামকে। হাসনা বেগম আবারও তার বিজ্ঞ গলায় বলে উঠলেন, শোন বাবা, দরকারি কাগজগুলো আগেই আলাদা করে রাখ। ওগুলো কারো কাছে দিবি না, সব সময় নিজের সঙ্গে রাখবি। সায়াম স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঠিক আছে মা। আর শোন, মিস্ত্রিদের তাড়া দিবি না, তাহলে দেখবি কিছু না কিছু ভেঙে ফেলছে। সায়াম স্বভাব সুলভ হেসে বলল, শিফট করছি আমরা। আর টেনশন অস্থির হয়ে যাচ্ছে তুমি। এত টেনশন করো না তোমার। আচ্ছা, করলাম না। শোন বাবা, তোদের দুজনের সঙ্গেই আমার জরুরি কথা আছে। বৌমা মন দিয়ে শুনবে কিন্তু। নাজ বলল, জি মা, বলুন। আমি দিন দিন বুড়ি হচ্ছি, আমারও একটা শখ আহ্লাদ আছে। নাজ ফিক করে হেসে উঠে বলল, সে কি মা, এই বয়সে আপনার আবার বিয়ে করার শখ হয়েছে? আহ বৌমা, সবসময় ফাজলামি করবে না তো। ফাজলামি করলাম কোথায়? আপনি তো আর অন্য কাউকে বিয়ে করবেন না, বাবাকেই করবেন। কনাকে বলি এবারের ঈদে সুন্দর একটা আয়োজন করতে, আমরা হই হুল্লোড় করে আবারও আপনাদের বিয়ে দেই। হাসনা বেগম বিরক্ত গলায় বললেন, একটা জরুরি কথা বলতে শুরু করলাম আর শুরু হয়ে গেল তোমাদের আজগবি কথা। ধুর, আর কথাই বলবো না। আচ্ছা আচ্ছা, সরি, বলুন কি বলবেন। হাসনা বেগম দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বললেন, সেদিন আমার বড় আপা বাড়িতে বেড়াতে এসেছিল ওর দুই নাতি নাতনিদের নিয়ে। একটার বয়স 5 আর একটার 3। কি সুন্দর ভাঙা ভাঙা গলায় দাদি ডাকছে, শুনলেই প্রাণটা জুড়িয়ে যায়। সাইম নির্বিকার ভঙ্গিতে বলল, তাহলে তোমাকে দাদি ডাকতে বলতে? সম্পর্কে তুমিও তো ওদের দাদি হও। অন্যের নাতির মুখে দাদি ডাক শুনে লাভ কি? কোথায় আমার নিজের নাতিপুতি থাকবে, ঘর জুড়ে কল কল করে বেড়াবে? বৌমা, আমি না হয় সাইমের সঙ্গে কথায় পারবো না, কিন্তু তুমি তো বোঝো, বিয়ের কতগুলো বছর হয়ে গেল। তুমিই বলো, এই যে নতুন বাড়িতে যাচ্ছ, বাচ্চা কাচ্চা ছাড়া ঘরটায় ফাঁকা ফাঁকা লাগবে না? সাইম বলল, কিছু বলো মা, তোমার বৌমা তো নিজেই বাচ্চা, ঘরে ফাঁকা ফাঁকা লাগার কি আছে? নাজ হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল সাইমের দিকে। এই ছেলেটার লাজ লজ্জা দিন দিন উবে যাচ্ছে নাকি? নিজেই বাচ্চা মানে? আমি যখন তোকে পেটে ধরেছিলাম তখন আমার বয়স কত ছিল? 17 বছর। তোমাদের যুগে এসব লিগা ছিল মা। এই যুগে এসে 17 বছর 11 মাস বয়সী বাচ্চা মেয়েটাকে বিয়ে করেছে, জেলে যেতে হয়নি। এটাই ভাগ্য ভালো। সঙ্গে সঙ্গে খিলখিল করে হেসে উঠল নাজ। এই কথাটা সাইম এখনো মনে করে বসে আছে। সাইম ফোন রাখতেই নাজ হাসি মুখে বলল, আপনার আমাকে এখনো বাচ্চা মনে হয়? সাইম নিমিষেই এক হাতে জড়িয়ে ধরে বুকের মধ্যে টেনে এনে বলল, এখনো মানে? ইউনিভার্সিটিতে উঠে কি নিজেকে খুব বড় মনে হয়? শোনো নাজ, তুমি সবসময় আমার কাছে বাচ্চা থাকবে। নাজ হঠাৎই অন্যমনস্ক ভঙ্গিতে বলল। মা তো ভুল কিছু বলছিল না। সাইম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো নাজের দিকে। আপনার ইচ্ছা করে না বাবা হতে? সাইম হ্যাঁ সূচক মাথা নেড়ে তার মাদকতাময় কণ্ঠে বলল, I will be the happiest on the day I become a father. কিন্তু এখন না। কেন? আমার বউটা নিজে তখন বাচ্চা, তাই সে আগে বড় হোক, তারপর দেখা যাবে। ঘুটঘুটে অন্ধকারে একখণ্ড আলোর বার্তা নিয়ে এসেছে চাঁদটা। আকাশের চাঁদ আর মাটিতে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা দুই নরনারী। সাইম আর নাচের অদ্ভুত সুন্দর এই ছবিটা তুলেছিল কণা।
গতবার যখন তারা বাড়িতে গিয়েছিল বেশ কিছু চমৎকার ছবি তুলে দিয়েছিল। সব ছবিগুলোই বিশাল ফ্রেমে বাঁধাই করিয়ে ঘরের নানান দেয়াল জুড়ে টানিয়ে রেখেছে তারা। নতুন এই বাড়িটা খুব অল্প সময়ের মধ্যেই আপন হয়ে উঠেছে নাজের কাছে। 4 বেডরুমের এই বিশাল ফ্ল্যাটে মাঝে মধ্যে নিজেকেই হারিয়ে ফেলার উপক্রম হয়। সব থেকে সুন্দর ঘরটা পশ্চিম দিকে, দিনভর সূর্যলোকের আনাগোনা সেখানে। সন্ধ্যা গড়িয়ে পড়ার আগে সূর্যাস্তের লাল আভা ছেয়ে যায় ঘর জুড়ে। এই ঘরটাই নাজ আর সাইমের। ঘরের সঙ্গে লাগোয়া বারান্দাটাও বিশাল। ঢাকা শহরের বেশিরভাগ বাড়ির বারান্দা থেকে দেখতে পাওয়া দৃশ্যগুলো সাধারণত খুব একটা সুখকর হয় না। একটা বিল্ডিং এর গায়ের সঙ্গে আরেকটা বিল্ডিং থাকায় বারান্দা থেকে পাশের বাড়ির মেলে রাখা কাপড় ছাড়া কিছুই দেখা যায় না। তবে এই বাড়িটা ব্যতিক্রম। এর গায়ের সঙ্গে আরেকটি বিল্ডিং নেই, আছে একটা সবুজ ঘেরা পার্ক। বিকেল হলেই বাচ্চা কাচ্চাদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে জায়গাটা। প্রায় প্রতিটি বিকেলেই নাচের কাটে বাচ্চাগুলোর আনন্দে আত্মহারা চেহারাগুলো দেখে। তবে আজ সেসব কিছুই করছে না। অলস ভঙ্গিতে গায়ে লিয়ে দিয়েছে বিছানার উপরে। মনটা কেমন যেন অবশ হয়ে আছে। আশেপাশের সবকিছু অসহ্য লাগছে। এই মন খারাপের মুহূর্তের জন্য দায়ী সাইম। না, দুজনের মধ্যে ঝগড়া টগড়া বাঁধেনি। সাইমের সঙ্গে ঝগড়া করার মতো ক্ষমতা প্রকৃতি নাচকে দেয়নি। সাইম আগামীকাল সকালে খুলনায় যাচ্ছে বিজনেস ট্রিপের উদ্দেশ্যে। কোম্পানির নতুন ব্রাঞ্চ খোলা হচ্ছে খুলনায়। উপযুক্ত পরিচর্যা আর যত্ন পেলে ছোট্ট একটি নড়ে পড়ে চারা গাছটাও নিজের পায়ে দাঁড়াতে শেখে। একবার তার গোড়া মজবুত হয়ে গেলে কোনো প্রকার সাহায্য ছাড়া একাই সগৌরবে দাঁড়িয়ে থাকতে পারে। তেমনি প্রথম দিকে সঠিক নির্দেশনা পেলে নতুন ব্রাঞ্চটা বেশ ভালোই উন্নতি করবে, যা কোম্পানির জন্যই হবে লাভজনক। তাই কয়েকটা দিন সাইমকে সেখানেই থাকতে হবে, কারণ সঠিক নির্দেশনা দেওয়াটা কেবলমাত্র তার পক্ষেই সম্ভব। নাচ সবসময় চেষ্টা করে সাইমের কাছে কোনো ব্যাঘাত না ঘটাতে। প্রতিটা সফল পুরুষের পেছনে নাকি একজন নারীর অবদান থাকে। অবদান না রেখে উল্টো বাধা হয়ে দাঁড়াতে চায় না সে। তবুও এতগুলো দিন তাকে ছাড়া থাকতে হবে ভাবতেই একরাশ মলিনতা চেয়ে যাচ্ছে মনে। আগামী কয়েকদিন ইচ্ছে হলেই সাইমকে বিরক্ত করতে পারবে না। ইচ্ছে হলেই তার পরিপাটি আঁচড়ানো চুলগুলোকে এলোমেলো করে দিতে পারবে না। ইচ্ছে হলেই তার কাঁধে মাথা রাখতে পারবে না। ক্ষণিকের দূরত্বগুলো মাঝে মাঝে অসহনীয় পর্যায়ে চলে যায়। হঠাৎই নাচের ফোনটা বেজে উঠলে বিরক্তিতে গা জ্বলে গেল তার। এই অসময়ে আবার কে ফোন করেছে? ফোনে কথা বলতেও ধৈর্যের প্রয়োজন হয়। এই মুহূর্তে কোনো কিছুর উপরেই নাচ ধৈর্য ধরে রাখতে পারবে বলে মনে হচ্ছে না। ক্লান্ত ভঙ্গিতে ফোন হাতে নিতেই স্ক্রিনের উপর ভেসে ওঠা নামটা পড়ে মনে মনে বেশ ভালোই চমকে উঠল নাচ। ফোন করেছে শিউলি, তাও আবার এতদিন পর। নাচ বহুবার চেষ্টা করেছে মেয়েটার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু কোনোবারই সে ফোন তুলেনি। তবে আজ হঠাৎ কি মনে করে প্রচন্ড অভিমানে না একবার ভাবলো ফোনটা রিসিভ করবে না, আবার পর মুহূর্তেই মনে হলো আহারে কতদিন মেয়েটার সঙ্গে কথা হয় না। নাচ ফোন রিসিভ করেই কঠিন গলায় কিছু একটা বলতে যাবে তার আগেই অপর প্রান্ত থেকে শোনা গেল শিউলির আতঙ্কিত কণ্ঠস্বর। নাজ, আমাকে বাঁচা। নাচ কিছুটা ভরকে গিয়ে বলল, শিউলি, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? শিউলি অসহায় গলায় বলল, না, আমি ঠিক নেই। তোর আমাকে বাঁচাতেই হবে, আর এক মুহূর্ত এখানে থাকলে আমি মরেই যাব। নাচ উঠে বসতে বসতে উদ্বিগ্ন গলায় বলল, এখানে মানে কোথায় তুই? কি হয়েছে তোর? আমার শাশুড়ি 1 সপ্তাহ হলো মারা গেছে। সেই থেকে শিহাব আমাকে জীবনটাকে অতিষ্ঠ করে রেখেছে। বলেছে আমি অপারেশনের টাকা জোগাড় করে দিতে পারিনি বলেই নাকি ওর মা মারা গেছে। শিউলি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নাচ কি বলবে বুঝতে পারছে না, কি হচ্ছে এসব। শিউলি কাঁদতে কাঁদতেই বলল, আমি তো একবার টাকা দিয়েছিলাম, মা সব গয়না বিক্রি করে টাকা পাঠিয়েছিল। একবার অপারেশন করানোও হয়েছিল, তারপর ডাক্তার বলে আবারও অপারেশন করাতে হবে। কি যেন সমস্যা রয়ে গেছে। আমি এত টাকা কোথা থেকে জোগাড় করি বলতো? মা তো তার যা ছিল সবটুকু দিয়ে দিয়েছে। নাচ আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, তুই শান্ত থাক শিউলি। তোর হাজবেন্ড অতিরিক্ত শোকে পাথর হয়ে এমন কাণ্ড করছে। আসলে যে শাশুড়ির মৃত্যুতে তোর কোনো দোষ নেই সেটা সেও জানে।
না রে দোস্ত, তুই ওকে চিনিস না, আমি চিনি। এতকাল ধরে সহ্য করে আসছি। কি সহ্য করে আসছিস? বিয়ের পরদিন থেকেই আমাকে উঠতে বসতে খোঁটা দিচ্ছে। কথায় কথায় বলে বাপের বাড়ি ফিরে যেতে। নিজের পছন্দে বিয়ে করে এসেছি, চাইলেই তো আর বাপ মায়ের কাছে ফিরে যেতে পারি না। তোকে মিথ্যে বলেছিলাম। আমি এইচএসসি পরীক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু শিহাব দিতে দেয়নি। শাশুড়ির অসুস্থতার অজুহাতে আমার পড়ালেখা বন্ধ করে দিয়েছে, এমনকি বাড়ির কাজের লোককে বিদায় করে দিয়েছে। তবুও মুখ বুজে সহ্য করেছিলাম, কিন্তু এখন। নাচ কম্পিত স্বরে বলল, এখন কি শিউলি? দ্বিতীয় দফার অপারেশনের টাকা জোগাড় করতে না পারার পর থেকেও ও ক্রমাগত আমার গায়ে হাত তোলে। আমার শরীরের একটা জায়গাও অবশিষ্ট নেই যেখানে ওর দেওয়া আঘাতের চিহ্ন নেই। আমি আর সহ্য করতে পারছি না নাজ। কোন দিন দেখবি ওর হাতে মরে গেছি। কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে নাজের চোখ মুখ রক্তশূন্য হয়ে উঠল। হাত পা থরথর করে কাঁপছে। প্রকৃতি দুহাত উজাড় করে মায়া মমতার মতো শক্তিশালী অনুভূতিগুলো দিয়ে শিউলিকে তৈরি করেছে। মেয়েটা তার আশেপাশের সকলকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতে জানে। এমন একটা মেয়ের তো কোনো রাজপ্রাসাদের রানী হয়ে থাকার কথা। আর তার কিনা হয়েছে এমন করুণ পরিণতি, তাও আবার যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করলো তার হাতে। নাচ নিচু গলায় বলল, আমাকে আগে বলিসনি কেন? শিউলি কান্না জড়ানো কণ্ঠে বলল, ভেবেছিলাম তাতে শিহাবের অপমান হবে। কি করব বল, ভালোবেসেছিলাম তো। ভালোবাসা জিনিসটা এমন কেন? ভালোবাসার মানুষটা যতই কষ্ট দিক না কেন, এই অনুভূতি তার প্রতি একবার জন্মালে এই জীবনে ছেড়ে যায় না। নাচ কিছু একটা ভেবে দৃঢ় গলায় বলল, তুই চিন্তা করিস না, আরেকটু সহ্য কর। ওই শিহাবের শেষ আমি দেখে ছাড়বো। শিউলিকে চিন্তা করতে না বলে নাচ নিজেই দুশ্চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। অনিশ্চিত ভঙ্গিতে ঘর জুড়ে পাইচারি করছে মেয়েটা। কোনো কালেই অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস বা ইচ্ছা দেখা যায়নি শিউলির মাঝে। তাই অন্যায় কিছু ঘটলে সেই অন্যায়ের প্রতিবাদ তার প্রাণের বান্ধবীরাই করে এসেছে। সেই সময়ে সকলে ছিল একই এলাকায়। বাড়ির জানালা থেকে মুখ বাড়িয়ে চিৎকার করলেই যেন কয়েক মিনিটের মাঝে জড়ো হয়ে যেত সকল বান্ধবীরা। কিন্তু এবার কি হবে? আজ তো আর সকলে একই এলাকায় নেই। এক একজনের বসবাস এক এক শহরে। চাইলেই তো একজন আরেকজনের বিপদে ছুটে যেতে পারে না। নাচ কি করে উদ্ধার করবে শিউলিকে? মাথায় কিছুই কাজ করছে না। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে আসছে। মনের অজান্তেই নাজের হাতটা চলে গেল মোবাইলের ওপরে। কণাকে ফোন করে ব্যাপারটা জানাতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তায় ভাবনা চিন্তার ক্ষমতা হারিয়ে ফেলে নাচ। কণাকে ফোন করিয়ে একটা বুদ্ধি চাইতে হবে। একটা রিং বাজতেই অপর প্রান্ত থেকে শোনা গেল কণার উৎফুল্ল কণ্ঠ, আরে ভাবি সাহেবা, হঠাৎ আমাকে পড়লো যে? নাচ থেমে থেমে বলল, কনা, তোর মনে আছে বিয়ের পর প্রথম যে বার আমি বাড়ি গিয়েছিলাম, সেবার শিউলির হাজবেন্ডকে শিক্ষা দেওয়ার জন্য ওর বাড়ির সামনে ময়লা ফেলে রাখার প্ল্যান করেছিলাম? করেছিলি তো, কিন্তু শেষ পর্যন্ত আর গেলি না। তুই যাবি না দেখে আমরাও আর যাইনি। কত কষ্ট করি 2 বালতি দুর্গন্ধযুক্ত ময়লা জোগাড় করেছিলাম। সব কষ্ট তোর জন্যই জ্বলে গেল। নাচ দীর্ঘশ্বাস ফেলে বলল, শিহাবকে শিক্ষা দেওয়াটা বাকি রয়ে গেছে, বুঝলি? এবার দিতে হবে। মানে? নাচ পুরো ঘটনার খুঁটিনাটি খুলে বলল কণাকে। পরবর্তী কয়েক মুহূর্ত কেটে গেল নিস্তব্ধ নীরবতায়। কণা কিছু একটা বলতে চাইছে, তবে বলার ভাষা হারিয়ে ফেলেছে বারবার। শিউলির মতো চমৎকার একটা মেয়ের সঙ্গে এমন নির্মম ঘটনা ঘটতে পারে তা যেন বিশ্বাসই হচ্ছে না। অবশেষে নীরবতা ভঙ্গ করে কণা বিভ্রান্ত ভঙ্গিতে বলল, এটা কি করে সম্ভব? তুই তো কখনো ওদের প্রেমটা দেখিসনি। আমি আর মালা দেখেছি। শিহাব ভাই তো এমন মানুষ ছিল না। প্রতিটা মুহূর্ত শিউলির জন্য পাগল হয়ে থাকতো। ওর গায়ে সামান্য একটা আঁচড় পড়লেও দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়তো। সে একই মানুষটা কি করে শিউলির গায়ে হাত পর্যন্ত তুলতে পারে? হয়তো তার তরফ থেকে কেবল প্রেম ছিল বলেই পারে, ভালোবাসাটা কোনোদিন ছিল না। আমি তো কিছুই বুঝতে পারছি না নাচ। নাচ অসহায় গলায় বলল, আমি জানি না, আমার মাথা কাজ করছে না। নাচ, আমরা বরং শিউলির বাবা মাকে বিষয়টা জানিয়ে দিই। ওনারা চিটাগাঙ্গে গিয়ে শিউলিকে নিয়ে আসুক। আমার মনে হয় না তাতে কাজের কাজ কিছু হবে। কেন? ওর বাবা মা জানতে পারলে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। অন্যায়ের প্রতিবাদ তো করবেই না, বরং মেয়েকে বলবে মানিয়ে চলতে।
কণা প্রায় অনেকটা সময় কি যেন ভেবে বলল। তাহলে চল আমরাই সেখানে যাই। আমরা? তুই ময়মনসিংহে, আমি ঢাকায়, আমরা কি করে যাব? তাছাড়া তোর ভাইয়া কাল বিজনেস ট্রিপে যাচ্ছে, ফিরতে ফিরতে 1 সপ্তাহ। আমি তো আর একা একা অত দূর যেতে পারবো না। তাহলে বরং এক কাজ করি, আমি আর মালা ঢাকায় চলে যাই, সেখান থেকে সকলেই আবার চিটাগাঙ্গেই যাব। ব্যাপারটা যতটা সহজ ভাবছিস ততটা সহজ কিন্তু না। মাকে কি বলবি? আর তোর ভাইকে? তোর ভাইয়া জীবনেও আমাদের একা একা অন্য একটা শহরে যেতে দেবে না। আর যেখানে এমন পারিবারিক ঝামেলা আছে সেখানে তো একেবারেই না। সে নিজে সব সময় ঝামেলা এড়িয়ে চলে, আমাকেও ঝামেলার ধারে কাছে ঘেঁষতে দেয় না। ভাইয়াকে বুঝিয়ে বল, আমরা না গেলে মেয়েটা তো মরে যাবে। বললেও লাভ হবে না। উনিও বলবে শিউলির বাবা মাকে জানাতে, যাদের মেয়ে তারা বুঝবে। তাহলে আর কি করা? সত্যি কথায় কাজ না হলে মিথ্যার আশ্রয় নিতে হবে। মানে? ভাইয়া তো কাল বিজনেস ট্রিপে যাচ্ছে, তাই না? হুম। আমি এখন ভাইয়াকে ফোন করে বলি, এতগুলো দিন একা একা থাকলে তোর কষ্ট হবে, তাই আমরা গিয়ে তোর সঙ্গেই থাকবো। এতে ভাইয়া বরং খুশি হবে, মায়েরও কোনো আপত্তি থাকবে না। তারপর ঢাকা থেকে আমরা চিটাগাঙ্গে চলে যাব, কেউ জানতেও পারবে না। নাজ শুকনো মুখে বলল। উনি মিথ্যা বলবো? উফ নাজ, জীবনে 2-1টা মিথ্যে বললে ক্ষতি হয় না। কিন্তু আরো একটা সমস্যা আছে। আমার কি সমস্যা? এতটা পথ আমরা একা একা যাব? একা কোথায়? আমি, তুই আর মালা, আমরা 3 জন মানুষ। তবু আমার ভয় করছে। একে তো অচেনা একটা শহর, তার উপরে আবার অমন আবুসিব একটা ছেলে। এক কাজ করি, পাহারাদার হিসেবে বাবাকে সঙ্গে করে নিয়ে আসি। বাবাকে সঙ্গে নিয়ে চিটাগাং যাব? ওনাকে কি বলবি? বলবো যে একদিনের জন্যই আমরা চিটাগাঙ্গে যাচ্ছি শিউলির সঙ্গে দেখা করতে, বাবা যেন পাহারাদার হিসেবে আমাদের সঙ্গে নিয়ে যায়। ভাইয়া রাগ করবে, এই জন্যই তাকে যেন কিচ্ছু না বলে। বাবা সহজ সরল মানুষ, তাকে যদি একবার বারণ করি সে কিছুতেই ভাইয়াকে বলবেই না। কণার কথায় তেমন একটা ভরসা পেল না নাজ। তবুও এই মুহূর্তে ভরসা করা ছাড়া কোনো উপায় খুঁজে পেল না। সবকিছুর ঊর্ধ্বে আগে শিউলিকে বিপদ থেকে রক্ষা করতে হবে। রাত 10:17। ব্যস্ত ভঙ্গিতে সাইমের সুটকেস গোছাচ্ছে নাজ। সকাল সকাল তার ফ্লাইট। নাজ বারবার দেখছে কোনো কিছু বাদ পড়লো কিনা। ছেলেটা 7 দিন সেখানে থাকবে, কিছু একটা বাদ পড়লে তারই কষ্ট হবে। সাইম বিছানার উপরে বসে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে নাজের ব্যস্ততা মাখা মুখটার দিকে। নাজ সুটকেস গোছাতে গোছাতে বলল, শুনুন, একদম সিগারেট খাবেন না। আর যেখানেই যাবেন সাথে করে পাওয়ার ব্যাংক নিয়ে যাবেন। চার্জ ফুরিয়ে গেলে আমি আবার ফোনে পাবো না। আর সময় মতো খাওয়া দাওয়া করবেন, আমাকে যেন বারবার ফোন করে মনে করিয়ে দিতে না হয়। সাইম অন্যরকম গলায় বলল, এইসব না বলে একবার থেকে যেতে বললেই তো পারো। বললেই বুঝি আপনি থেকে যাবেন? থেকে যেতে তো পারি। মোটেও না, কাজে ফাঁকি দেওয়া আমার একদম পছন্দ নয়। ভালোবাসা ভালোবাসার জায়গায়, আর কাজ কাজের জায়গায়। কোনো একটার জন্য আরেকটা অবহেলা করা ঠিক নয়। সাইম অবাক গলায় বলল। ইউ সাউন্ড লাইক মি। নাজ তার স্নিগ্ধ হাসিটা ছুড়ে দিয়ে বলল, কি আর করা, তোমার সঙ্গে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। আমার তো তোমার সঙ্গে থাকাটা অভ্যাস হয়ে গেছে। এই কয়টা দিন কি করে থাকবো বলো তো? এক কাজ করো, নিজে একটা সুটকেসে ভরে দাও। অভ্যাস তো আমারও হয়ে গেছে। বিয়ের পর তোমাকে ছেড়ে এতগুলো দিন থেকেছি কখনো? আগে যখন আমরা আলাদা আলাদা ঘরে থাকতাম তখন নিজেকে এই বলে সান্ত্বনা দিতাম যে দুজনে একই ছাদের নিচে তো আছি, ইচ্ছে হলেই তোমার ঘরে উকি দিয়ে যেতাম, দেখতাম মানুষটা কি করছে, জেগে আছে না ঘুমিয়ে পড়েছে। সাইম লক্ষ্য করলো নাজ এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো জলে টলমল করছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে গাল বেয়ে। নাজ প্রাণপণ চেষ্টা করছে চোখের জল ধরে রাখতে, কিন্তু সেই চেষ্টা বেশিক্ষণ সফল হবে বলে মনে হচ্ছে না। সাইম তড়িৎ গতিতে উঠে গিয়ে জড়িয়ে ধরলো তার প্রেয়সীকে। ছেলেটার বুকে মাথা রাখতেই কানে ভেসে এলো তার অস্থির গতিতে স্পন্দিত হতে থাকা হৃদয়ের ধ্বনি। নিজেকে ধরে রাখা আর সম্ভব হলো না রাজের পক্ষে। 2-1 ফোঁটা অবাধ্য অশ্রু টুপটাপ করে গড়িয়ে পড়লো তার গাল বেয়ে। সাইম কোমল স্বরে বলল, কান্না চেপে রাখার দরকার নেই। আমি তো চাই আমার জন্য কাঁদো, আমার অ্যাবসেন্সে অস্থির হয়ে থাকো, আমাকে মিস করো। সকাল সকাল ফ্লাইটের জন্য তৈরি হচ্ছে সাইম।
অফিস থেকে একটু পরপরই ফোন আসছে। সকালে ইতোমধ্যেই এয়ারপোর্টে পৌঁছে গেছে। বাদ রয়ে গেছে কেবল সায়েম। সায়েম যথেষ্ট সময় সচেতন একটা মানুষ। কোথাও নির্ধারিত সময়ের পর গিয়েছে এমন দৃশ্য বিরল। আজও যে দেরি হয়েছে তা নয়। অফিসের অন্যান্যরা আগে আগে এয়ারপোর্টে পৌঁছে গেছে। নিজেরা আগে আগে পৌঁছে সায়েমকে তাড়া দেওয়ার অর্থ কি কে জানে। সায়েম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত ঘড়িটা পড়ছে। তখনই আবার বেজে উঠল মোবাইলটা। নিতান্ত অনিচ্ছায় মোবাইলটা তুলে কানের কাছে ধরল সায়েম। এক হাতে হাত ঘড়ি পড়ার চেষ্টা করার কোনো অর্থ নেই, তবুও সায়েম ফোনে কথা বলতে বলতে সে চেষ্টা করে যাচ্ছে। ব্যাপারটা খেয়াল করে নাস্তার কাছে এগিয়ে গেল। সায়েমের হাতটা সরিয়ে দিয়ে সে নিজেই অতি যত্নে ঘড়িটা পরিয়ে দিল তার হাতে। সায়েমের কথা শেষ হতেই নাচ নিচু গলায় বলল, আমি আপনাকে ছেড়ে দিতে এয়ারপোর্ট পর্যন্ত যাই। পরে এয়ারপোর্ট থেকে এতটা পথ একা একা বাসায় ফিরবে কি করে? মুহূর্তেই একরাশ অপরাধবোধ জেগে ধরল নাচকে। যে মানুষটা সামান্য এয়ারপোর্ট থেকেই নাচকে একা ছাড়তে ভরসা পায় না, তাকে না জানিয়ে সম্পূর্ণ অচেনা একটা শহরে যাওয়াটা অন্যায়। জানালে যে সায়েম তাকে কিছুতেই সেখানে যেতে দেবে না, খুব ভালো করেই জানে নাচ। সেজন্যই তো এমন লুকোছাপা। কিন্তু একবার সেখান থেকে ফিরে এসেই মানুষটাকে সবকিছু বুঝিয়ে বলবে নাচ। সায়েমের কাছ থেকে সে অতি শুকনো কিছুও লুকিয়ে রাখতে পারে না। আজ এইসব ঘটনা শোনার পর সায়েম কি তাকে বকবে, রাগ করে তার সাথে কথা বলা বন্ধ করে দিবে? যা হবার দেখা যাবে। একবার ওই নরক থেকে শিউলিকে উদ্ধার করে আনুক, বাকিটা শক্ত হাতে সামনে নেওয়া যাবে। ঢাকা এবং চট্টগ্রাম পাশাপাশি দুটো শহরের দূরত্ব এমন অসহনীয় পর্যায়ে চলে যাবে কেন? অসহনীয় আসলে দূরত্বটা নয়, ঢাকা শহরে যানজট। দীর্ঘ 4 ঘন্টা ধরে জ্যামে আটকে আছে বাসটা। একটু এগোচ্ছে, আবার মিনিট 10 জন্য থেমে যাচ্ছে। নাজের মাথায় সেই তখন থেকে ভোঁতা ধরনের একটা যন্ত্রণা। বাসে যাতায়াতের অভ্যাস যে তার নেই তা নয়, বছরে কয়েকবার বাসে করেই তো সে সাইমের সঙ্গে ময়মনসিংহে যায়, তবে কখনোই এমন যানজটের মুখোমুখি হতে হয়নি। বাসটা এই মুহূর্তে থেমে আছে একটা রেস্টুরেন্টের সামনে। নাচ তড়িঘড়ি করে বাস থেকে নেমে গেল, তার পিছু পিছু নেমে গেল মালাও। রেস্টুরেন্টের বাথরুমে গিয়ে হড়হড় করে বমি করলো নাচ। মনে মনে এই যাত্রায় বেছে আর কোনোদিন বাসে করে চিটাগাঙে যাবে না এমন প্রতিজ্ঞাও করে ফেললো। নাচ চোখে মুখে পানি দিল, মাথায় পানি দিল। এবার কিছুটা ভালো লাগছে। মালা সবসময় ব্যাগে করে আসতো একটা ফার্মেসি নিয়ে ঘুরে। কখন কোন ওষুধের প্রয়োজন পড়ে যায় বলা তো যায় না। তার কাছে বমি ভাব দূর করার ওষুধ চাইতে হবে। নাচ বাথরুম থেকে বেরিয়ে আসতেই মালা তার দিকে একটা রুমাল বাড়িয়ে দিল। নাচ মুখ মুছতে মুছতে বলল, জ্যাম আমার একদম সহ্য হয় না বুঝলি। ইঞ্জিনের শব্দ, কালো ধোঁয়া, এসব সব কিছুর কারণে মাথাটা এমন বাজেভাবে ঘুরে উঠলো। এখন ভালো লাগছে। তোর কাছে বমি ভাব দূর করার ট্যাবলেট আছে? মালা আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, আছে, বাসে চল দিচ্ছি। কণা কি করছে? খালুজানকে লেকচার দিচ্ছে যেন ভুল করো খালা আম্মা আর সাইম ভাইয়াকে ফোন করে না বলে আমরা চিটাগাং যাচ্ছি। নাচ ক্ষীণ গলায় বলল, ও, তোরা সাইম ভাইকে এত ভয় পাস কেন কে জানে? এত ভালো একটা মানুষও নেই। নাচ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, ভালো মানুষের ধমক তো খাসনি কখনো। ধমক তো তোর ভালোর জন্য দেয় নাস, যে বিচ্ছু তুই। এমন কখনো হয়েছে সাইম ভাই কোনো কারণ ছাড়া তোকে বকাঝকা করছে? কখনো না। মালা কয়েক মুহূর্ত চুপ করে থেকে শুকনো মুখে বলল, তোর গায়ে হাত তুলছে কখনো? নাচ আতকে উঠে বলল, কি যে বলিস, আমার সামান্য হাত কেটে গেলেই যে মানুষটা ব্যস্ত হয়ে পড়ে সে আমার গায়ে হাত তুলবে কি করে? কি অদ্ভুত ব্যাপার দেখ, আমরা একই সঙ্গে বেড়ে উঠলাম। একজনের ভাগ্য হলো রাজরানীর মতন, আর একজনের। কথাটা শেষ করতে পারলো না মালা। গলা ভারী হয়ে এলো তার। ছোটবেলা থেকে শিউলির প্রতি একটু বেশি সচেতন সে। মেয়েটার অন্যায়ের প্রতিবাদ করতে শেখেনি। তার প্রতি যতই অন্যায় করা হোক না কেন মুখ বুজে মেনে নেবে সবটা। নাচ দৃঢ় গলায় বলল, মানুষ নিজের ভাগ্য নিজেই লেখে মালা। একটা মানুষ তো আর হুট করে বিয়ের পর বদলে যেতে পারে না। ভালো মানুষের মুখোশের আড়ালে শিহাব যে একটা নোংরা মনের মানুষ তার লক্ষণ বিয়ের আগে একবারের জন্য হলেও নিশ্চয়ই প্রকাশ পেয়েছে। শিউলি প্রেমে এতটাই অন্ধ ছিল যে একবারও দেখতে পায়নি।
মালা আক্ষেপের স্বরে বলল, মেয়েটাকে বিয়ের দিন পর্যন্ত আমি বারবার বলছি, একবার ভেবে দেখ। আমার কথাটা যেন কানেই তুলল না, এক প্রকার তাচ্ছিল্য করে বলল, শিহাবের সঙ্গে আমি ভালো থাকবো, আর কারোর সঙ্গে নয়। বাসে মালা আর নাচ বসেছে পাশাপাশি। তাদের ঠিক সামনে দুটো সিটেই শৌকত সাহেব আর কণা। শৌকত সাহেব মালা আর কণাকে নিয়ে দুদিন আগেই ঢাকায় এসেছেন, কিন্তু চিটাগংয়ের টিকিট জোগাড় করতে করতে দেরি হয়ে গেল। শৌকত সাহেব ধরে নিয়েছিলেন তারা ঢাকায় বেড়াতে যাচ্ছে। সায়েম যে কদিন ঢাকার বাইরে থাকবে সেই কয়দিন 3 বান্ধবী একসঙ্গে আনন্দ করবে। তার কাজ হলো মেয়ে দুটোকে নিয়ে সাবধানে ঢাকায় পৌঁছানো, আবার ঢাকা থেকে সাবধানে বাড়ি ফিরে যাওয়া। কিন্তু হুট করে এরা চিটাগাঙে যাচ্ছে কেন, এটাই মাথায় ঢুকছে না। যদিও কণা সকাল সকাল কয়েক হাজারবার বুঝিয়েছে তারা যাচ্ছে শিউলির শ্বশুরবাড়িতে বেড়াতে, তবুও মনে হচ্ছে বোঝার কিছু একটা বাকি রয়ে গেছে। কণা আবার বারবার বলেছে সাইম অথবা মা ফোন করলে তিনি কিছুতেই যেন না বলেন যে তারা চিটাগাঙের উদ্দেশ্যে যাত্রা করছেন। এত করে নিষেধ করার কি আছে কে জানে, কি এমন ক্ষতি হবে ওদের বললে। নাজ আর মালা বাসে ফিরে এসে দেখলো শৌকত সাহেব হা করে মুখটা খুলে রেখে ঘুমাচ্ছেন। তার পাশে কণা চিন্তিত ভঙ্গিতে জানালার বাইরে তাকিয়ে আছে। নাজ বলল, বাবা ঘুমিয়ে পড়লো কখন? কণা চিন্তিত গলায় বলল, এই তো কিছুক্ষণ আগে। না শোন, বাবার ফোনটা কেড়ে নিলে কেমন হয় বলতো? ফোন কেড়ে নিতে হবে কেন? বাবাকে ভরসা নেই, দেখা গেল ভুল করে মাকেই ফোন করে বলে দিয়েছে, সায়নের মা আমরা চিটাগাঙ্গে এসেছি, কি যে সুন্দর একটা জায়গা। নাজ হেসে বলল, তুই শুধু চিন্তা করছিস শিউলিকে নিয়ে যখন তোরা বাড়ি ফিরে যাবি তখন তো না জানতেই পারবে যে আমরা চিটাগাঙে গিয়েছিলাম। তখন না হয় সামাল দেওয়া যাবে, কিন্তু এই মুহূর্তেই জেনে গেলে সারে সর্বনাশ। মা জেনে গেলে ভাইয়াকেও জানিয়ে দেবে। 2 দিক থেকে 2 ডাইনোসর আমার জীবনটাকে অতিষ্ঠ করে দেবে। কণার কথায় ক্ষীণ হেসে নাজ নিজের জায়গায় এসে বসলো। বাস আবারও চলতে শুরু করেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। টানা 5 মিনিট ধরে কোনো বিঘ্ন ছাড়াই ছুটে চলেছে বাসটা। এমন দৃশ্য গত কয়েক ঘন্টায় দেখা যায়নি। নাজের ফোনটা বেজে উঠল। হ্যান্ডব্যাগ থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে ভেসে ওঠা নামটা পড়তেই নাজের ঠোঁটে প্রচ্ছন্ন এক হাসি ফুটে উঠল। সায়েম ফোন করেছে। হাসির সঙ্গে সঙ্গে মলিনতাও ছেয়ে গেল তার চোখে মুখে। আজ 5 দিন হয়ে গেল মানুষটাকে দেখে না সে। একটা মানুষের অভাব যে এতটা অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে কে জানতো। ফোন রিসিভ করে নাজ হাসি মুখে বলল, হ্যালো। অপর প্রান্ত থেকে সায়েম স্বাভাবিক গলায় বলল, কোথায় তুমি? বাইরে, ইউনিভার্সিটি থেকে বাসায় ফিরছি। হুট করে একটা ক্লাস পড়ে গেল। শুক্রবারের ক্লাস? ঢোক গিলল নাজ। জীবনে কখনো সায়েমকে মিথ্যে বলেনি, শুকনাতে শুকনো কোনো ব্যাপারও লুকিয়ে রাখেনি। এই প্রথম লুকোচ্ছে। বারবার মনে হচ্ছে যেন তার কথা বলার ভঙ্গিতেই সায়েম ধরে ফেলবে মিথ্যাগুলো। নাজ গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, এটা আবার কেমন প্রশ্ন? তুমি তো জানোই যে মাঝে মধ্যে শুক্রবারে ক্লাস পড়ে যায়। ও সরি, ভুলে গেছিলাম। কর্নার ভালো আছে? মিথ্যাটা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য নাজ বলল, আমি তো ওদের বাসায় রেখে ক্লাসে আসতেই চাইনি। কণা জোর করে পাঠিয়ে দিল, বলল ভালো ছাত্রীদের নাকি একটা ক্লাসও মিস করতে নেই। ঠিকই তো বলেছে। তুমি খেয়েছো? হুম, ওখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? সায়েম অন্যরকম গলায় বলল, হচ্ছে তো। অসুবিধা এত বেশি হচ্ছে যে কাজে এক ফোঁটা মন বসছে না। কি অসুবিধা? তোমাকে আশেপাশে না পাওয়ার অসুবিধা, ইচ্ছে হলে তোমাকে দেখতে না পাওয়ার অসুবিধা, তোমার কিলকিল হাসির শব্দ শুনতে না পাওয়ার অসুবিধা। আই ব্যাডলি মিস ইউ নাজ। মুহূর্তেই নাজের চোখ দুটো ছলছল করে উঠল। কথা বলার ক্ষমতা যেন কয়েক মুহূর্তের জন্য হারিয়ে ফেললো মেয়েটা। ইস, মানুষ যদি উঠতে পারতো তাহলে তড়িৎ গতিতে উড়ে গিয়ে মানুষটার সামনে উপস্থিত হতো নাজ। নাজ অস্পষ্ট গলায় বলল, আই মিস ইউ টু। চট্টগ্রামের শিউলির শ্বশুরবাড়ি খুঁজতে খুব একটা বেগ পেতে হলো না। জংলা ধরনের এক এলাকায় একতলা বাড়ি। বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ার উপক্রম। দেয়াল জুড়ে শ্যাওলা জমে গেছে। কণা হতবাক গলায় বলল, তুই শিওর এটা শিউলির বাড়ি? আমি তো শুনেছিলাম ওদের বাড়ির অবস্থা বেশ সচ্ছল। নাজ থমথমে গলায় বলল, অনেক কথাই তো শুনেছিলাম কণা, সব তো আর সত্যি হয় না। দরজায় কোনো কলিং বেলের দেখা মিলল না। তাই বাধ্য হয়েই কড়া নাড়তে হলো। কয়েকবার কড়া নাড়তেই ব্যস্ত ভঙ্গিতে দরজা খুলল শিহাব।
শিউলির বান্ধবীদের মোটামুটি সে চিনে। হুট করে অনাগত অতিথিদের দেখে ভালোই চমকে উঠল শিহাব। তার চোখ মুখ বিস্ময়ে চকচক করছে। কণ্ঠে বিস্ময় ভাবটা ধরে রেখেই শিহাব বলল, আরে কণা, শিউলি, তোমরা? কণা কৃত্রিম হাসি হেসে বলল, আপনাকে না জানিয়ে বিরক্ত করতে চলে এলাম শিহাব ভাই। বিরক্ত মানে? আমি খুব খুশি হয়েছি তোমাদের দেখে। এসো, ভেতরে এসো। আঙ্কেল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? শৌকত সাহেব বাড়ির ভেতরে প্রবেশ করতে করতে বলল। এই তো বাবা, চলছে। তোমার কি খবর? শিহাব ফিকে গলায় বলল, ভালো আর থাকি কি করে আঙ্কেল? 2 সপ্তাহ হলো আম্মা মারা গেছেন। অনেক চেষ্টা করেছিলাম, বাঁচাতে পারলাম না। শুনেছি খবরটা, মনে খুবই কষ্ট পেয়েছি। তোমার আম্মা ছিলেন অতি ভদ্র মহিলা। কি হয়েছিল ওনার? লিভার সিরোসিস। ডাক্তারের কথা মতো একবার অপারেশন করলাম আঙ্কেল, কিন্তু লাভ হলো না। বললো আরেকবার অপারেশন করাতে হবে, কিন্তু আরেকবার অপারেশনের আগেই। আহারে, ঢাকায় নিয়ে অপারেশন করাওনি কেন? শিহাব দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বলল, চিকিৎসা তো সব জায়গায় একই আঙ্কেল। আসল কথা হলো, কপালে মৃত্যু লেখা থাকলে কেউ আটকাতে পারে না। আমাকে বাঁচানোর চেষ্টা তো কম করলাম না, ডাক পড়ে গিয়েছিল, তাই মৃত্যু ছাড়া কোনো গতি নেই। এটা ভালো বলেছো বাবা। শিহাব আন্তরিক গলায় বলল। আপনারা দাঁড়িয়ে আছেন কেন আঙ্কেল? বসুন। শৌকত সাহেব বসতে বসতে বললেন, তোমার আব্বা কোথায়? উনি একটু বাইরে গেছেন, এখনই চলে আসবে। কণা বিনয়ী গলায় বলল। শিহাব ভাই, এই হলো নাজনীন, আমাদের নাজমণি। শিহাব আন্তরিক ভঙ্গিতে বলল, ও, তুমি তাহলে নাজ? তোমার কত কথা শুনেছি শিউলির মুখে। কেমন আছো নাজ? আপনি? শিহাব বিভ্রান্ত গলায় বলল। হুম। নাজ নির্বিকার ভঙ্গিতে বলল, আমি হুট করে কারো মুখে তুমি ডাকটা শুনতে পারি না। কষ্ট করে আমাকে আপনি ডাকলেই খুশি হব। কথাটায় শিহাব বেশ ভালোই অপ্রস্তুত হয়ে গেল। কোনোদিন যার সঙ্গে দেখাই হয়নি, তার কাছ থেকে এমন কথা আশা করেনি। তবে শিহাব ছেলেটা বুদ্ধিমান বলতে হবে। বুদ্ধিমান বলে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দ্রুত নিজেকে সামলে নিল। আর এমন একটা ভাব যেন কিছুই হয়নি। মুখে হাসি টেনে বলল, আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। কণা বলল, শিউলি কোথায় শিহাব ভাই? আছে, ভেতরেই আছে। তোমরা বসো, আমি ডেকে আনছি। শিহাবের ঘরের ভিতরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মালা চোখ মুখ বিকৃত করে বলল, ভাবটা দেখেছিস? মনে হয় যেন পৃথিবী শুধুমাত্র মানুষ। কণা চিন্তিত গলায় ফিসফিস করে বলল, একেই ফাঁকি দিয়ে শিউলিকে কি করে নিয়ে যাওয়া যায় বলতো? নাজ কঠিন গলায় বলল, ফাঁকি দিতে হবে কেন? চোখের সামনে দিয়ে নিয়ে যাব। মানে তোর মাথায় কি চলছে নাজ? জিম মেরে বসে থাকতো। প্রায় অনেকটা সময় পার হয়ে যাওয়া সত্ত্বেও কারোর দেখাই মিলল না। শিহাব কি কোনোভাবে টের পেয়ে গেল যে শিউলি তাদের সকলকে ফোন করে ডেকে এনেছে? চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো নাজ। মালা অবাক গলায় বলল, কি রে, কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমি দেখে আসি এতক্ষণ ভেতরে কি করছে। পাগল হয়ে গেছিস গাধা? তুই একা একা ভেতরে যাবি? কি আর হবে, তোরা বস, আমি আসছি। বাড়ির ভেতরটা বেশ ছিমছাম গোছানো। ডাইনিং রুমের দেয়াল জুড়ে শিহাব আর শিউলির বিয়ের ছবি। বাইরে থেকে কেউ দেখলে বুঝতেই পারবে না মেয়েটার উপর কেমন অত্যাচার হচ্ছে। বারান্দায় একবার উকি দিল নাজ, এখানেও কেউ নেই। হঠাৎ চাপায়ে কার্তনাদ ভেসে এলো তার কানে। শব্দটার উৎসের দিকে পা বাড়াতেই রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো নাজ। এখানেই দেখা মিলল তাদের। প্রথম দর্শনে নাজের বুক থক করে উঠল। শিহাব নামের ভালো মানুষের মুখোশধারী ছেলেটা নির্মমভাবে টেনে ধরেছে শিউলির চুলের মুঠি। শিউলি ছাড়া পেতে ছটফট করছে, কিন্তু পেরে উঠছে না তার সঙ্গে। ভাগ্যিস তারা কেউই নাজকে দেখতে পায়নি। নাজ ছোট ছোট পা ফেলে এমন এক জায়গায় দাঁড়ালো যেখান থেকে তারা নাজকে দেখতে পাবে না, কিন্তু নাজ ঠিকই তাদের দেখবে। ফোনটা তার হাতে ছিল, ক্যামেরা অন করে ভিডিও করতে শুরু করলো দৃশ্যটা। এই মুহূর্তে ভিডিও করাটা তার জন্য উপযুক্ত নয়। নাজের উচিত আদর্শ বান্ধবীর মতো ছুটে গিয়ে শিউলিকে বিপদ থেকে রক্ষা করা, কিন্তু নাজ তা করছে না। এতকাল ধরে এমন অত্যাচার তো শিউলি সহ্য করেই আসছে। আর কয়েকটা মিনিট সহ্য করলে তেমন বড় কোনো ক্ষতি হবে না, কিন্তু এই কয়েক মিনিটে যে ভিডিও নাজ পাবে তা কাজ করবে শিহাবের বিরুদ্ধে সব থেকে বড় প্রমাণ হিসেবে। শিহাব দাঁতে দাঁত চেপে বলল, ফোন করে গোয়েন্দা বান্ধবীদের ডেকে এনেছিস? বান্দির বাচ্চা, ভেবেছিস আমি কিছুই বুঝি না? শিহাব, চুল ছাড়ো প্লিজ। কিসের প্লিজ? তোকে কতবার বলেছি আমাকে প্লিজ বলবি না? তোর মুখে প্লিজ শুনলে আমার গায়ে আগুন ধরে যায়। প্রতিবাদ করার কোনো শক্তি
শিউলির মধ্যে অবশিষ্ট রইল না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো বেচারি। বিয়ের পর থেকে এই চোখের জলই হয়ে উঠেছে তার একমাত্র সঙ্গী। শিহাব হুঙ্কার দিয়ে বলল, কাঁদবি না, খবরদার কাঁদবি না। বল কেন ডেকে এনেছিস বান্ধবীদের? আমি ওদের ডাকিনি। তুই না ডাকলে ওরা উড়ে উড়ে এসে হাজির হয়েছে। 10 মিনিটের মধ্যেই এদের বিদায় করবি। এইসব তুমি কি বলছো শিহাব? চাইলেই এতগুলো মানুষ বিদায় করা যায়? বিদায় করবি না তাই তো? ছাড়ো আমাকে শিহাব। চিৎকার করছিস কেন হারামজাদি? চিৎকার করে লোকজন জড়ো করতে চাস? আমাকে জড়িয়ে দিতে চাস তোর গোয়েন্দা বান্ধবীদের হাতে? তুই কি ধরে দিবি? তার আগে আমিই তোকে ধরে দেবো, সবাইকে বলে দেবো তুই ইচ্ছে করে আমাকে মেরেছিস। শিউলি হকচকিয়ে গিয়ে বলল, এসব কি বলছো তুমি শিহাব? শুধু তাই না, তোর বাবা মায়ের নামে আমি মামলা করব। তাদের কাছ থেকে পাওয়ানো টাকা না পেয়েই তো আমার অপারেশন করাতে পারলাম না। শিউলি কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে বলল, পাওনা টাকা? যৌতুকের টাকাকে তুমি পাওনা বলো? কি করে শিহাব? শিহাব তুঙ্গ স্পর্শী রাগ নিয়ে বলল, যৌতুক? তোর এত বড় সাহস? চোখের পলকে ফুটন্ত গরম তেলে খুন্তিটা ডুবিয়ে দিয়ে সেই খুন্তি সজোরে চেপে ধরলো শিউলির হাতে। ব্যথায় কুকড়ে উঠল মেয়েটা। অবাধ্য অস্ত্রগুলো যেন তার শুকিয়ে গেছে। শিউলি আর কাঁদতে পারল না, কাতর দৃষ্টিতে তাকিয়ে রইল শিহাবের দিকে। এটাই কি সেই মানুষ যাকে ভালোবেসে নিজের সব ছেড়ে এসেছিল এই অচেনা শহরে? নাজের পক্ষে এই দৃশ্য সহ্য করা আর সম্ভব হলো না। তড়িৎ গতিতে রান্নাঘরে প্রবেশ করলো সে। নাজকে আচমকা দেখে দুজনেই বেশ হকচকিয়ে গেল। নাজ ব্যস্ত ভঙ্গিতে বলল, শিউলি, আর 1 সেকেন্ডও তুই এখানে থাকবি না, চল আমার সঙ্গে। শিহাব যথাসম্ভব শান্ত গলায় বলল, ও কোথাও যাবে না। আমাদের পারিবারিক ব্যাপারে আপনি প্লিজ ইন্টারফেয়ার করবেন না। পারিবারিক ব্যাপার? একটা মেয়েকে দিনের পর দিন অত্যাচার করাটা পারিবারিক ব্যাপার, তাই না? শিউলি, ওনাকে বলে দাও যে তুমি কোথাও যাবে না। শিউলি কিছুই বলল না, ভার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল শিহাবের দিকে। শিহাব রাগে কাঁপতে কাঁপতে বলল, কি হলো বলো? নাজ বলল, ও কিছুই বলবে না, কারণ ও আমার সঙ্গে যাবে। বাড়ির বউ হওয়ার আগে শিউলি একজন মানুষ। প্রতিটা মানুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। কিরে বল, তুই এখানে থাকবি না? দেখুন, এটা ভদ্র পরিবার। এই পরিবারের বউরা একা একা বাড়ির বাইরে পা রাখে না। আপনাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাবেন না। যেভাবে এসেছেন ঠিক সেভাবেই চলে যান প্লিজ। নাজ বাঁকা হাসি হেসে বলল, যদি না যাই? তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তাই নাকি? তা পুলিশকে ডেকে কি বলবেন আমি আপনাকে ডোমেস্টিক ভায়োলেন্সে বাধা দিচ্ছি? কিসের ডোমেস্টিক ভায়োলেন্স? শিউলি আমার বিয়ে করা বউ, ওর সঙ্গে যা খুশি তাই করার অধিকার আমার আছে। আমাকে বাধা দেওয়ার আপনি কে? যা খুশি তাই করার অধিকার থাকতো যদি শিউলি আপনার টাকা দিয়ে কেনা পণ্য হতো, কিন্তু সেটা তো সে না। শুধুমাত্র বিয়ে করেছেন বলে একটা রক্ত মাংসে গড়া মানুষের সঙ্গে যা খুশি তাই করার অধিকার তো আপনি পেয়ে যাচ্ছেন না। আমাকে জ্ঞান দিতে হবে না, আমি ওকে কোথাও যেতে দেবো না। আপনার প্লিজ এবার আসুন। নাজ দীর্ঘশ্বাস ফেলে শিউলির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, প্রতিবাদ করার সাহস কি তোর কোনো কালেই হবে না শিউলি? শিউলি দৃষ্টি নামিয়ে নিল মেঝের দিকে। প্রতিবাদ করার সাহস আসলেই তার নেই। নাজ দৃঢ় গলায় বলল, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কিন্তু ভাববেন না আপনি পার পেয়ে যাবেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমরা হঠাৎ ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম কেন? বিরক্ত গলায় বলল কণা। নাজ মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে নির্বিকার ভঙ্গিতে বলল, শিহাব বলেছে তাই। মালা ভ্রুকুচকে বলল, শিহাব বললেই বেরিয়ে আসতে হবে, তাও আবার শিউলিকে একা ফেলে রেখে? তাহলে আর এত কষ্ট করে চিটাগাঙে এসে লাভ কি হলো? চুপ কর তো, জরুরি একটা কাজ করছি। কণা নাজের মোবাইলের উপর উকি দিয়ে বলল, কি এমন কাজ? তার দেখা দেখি মালাও উকি দিল নাজের ফোনের উপরে। নাজ কিছুক্ষণ আগে রান্নাঘরের দরজার আড়াল থেকে করা ভিডিওটা প্লে করে দেখালো দুজনকে। ভিডিও দেখে তাদের চোখ যেন ছানা বড়া। নাজ শান্ত ভঙ্গিতে বলল, 999-এ ফোন করেছিলাম বুঝলি, ভিডিওটাও পাঠিয়ে দিয়েছি, পুলিশ রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মালা হকচকিয়ে গিয়ে বলল, পুলিশ? পুলিশের ব্যাপারটা আমার মাথায় আসেনি।
অল থ্যাঙ্কস টু শিহাব। ও বলল আমরা যদি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে না যাই তাহলে পুলিশ ডেকে শিউলিকে ফাঁসিয়ে দিবে। তখনই হঠাৎ মনে হলো ও পুলিশ ডাকার আগেই যদি আমরা ডাকি তাহলে কেমন হয়। কণা বাঁকা হাসি হেসে বলল, ভাগ্যিস ভিডিওটা করেছিলি। ওই বেটা শিহাব যে নিখুঁত অভিনেতা, পুলিশের সামনে এমন ভাব করতো যেন সেই পৃথিবীর সেরা স্বামী।